শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। কিন্তু এর আসল ভাবের কোনো আভাস ছবিতে কেউ ফোটাতে পারেনি। খুব উঁচু সেই নগর তোরণ, তার দ্বারপথ দিয়ে অনায়াসে বড় বড় হাতি আনাগোনা করতে পারে, এবং তার উপরে জেগে রয়েছে চারিদিকে চারটি বিরাট শিবের মুখ। এমন বৃহৎ শিবের মুখ মানিক জীবনে কোনোদিন দেখেনি। বাহির থেকে ভিতরে ঢুকতে গেলেই শিবের যে প্রকাণ্ড মুখখানি দেখা যায় তা ভয়ানক বটে। সে যেন আগন্তুককে বলতে চায়, সাবধান, পূর্ব পশ্চিম দিকের মুখ দুখানি যেন অনন্তের ধ্যানে আত্মহারা। এবং তোরণের ভেতর দিক থেকে যে মুখখানি নগরের দিকে তাকিয়ে আছে, তার ভিতর থেকে যেন আশীর্বাদ ও বরাভয়ের ভাব আবিষ্কার করা যায়। প্রলয়কর্তা শিবকে নগররক্ষী রূপে নির্বাচন করে ওঙ্কারধামবাসী ভারতীয়রা উচিত কার্যই করেছে। কারণ বারে বারে তারা যখন দিগ্বিজয়ে যাত্রা করত, পৃথিবীর বুক ভেসে যেত তখন শোণিত প্রবাহে। প্রলয় দেবতার প্রীতির জন্যে লক্ষ লক্ষ শত্রুর প্রাণ বলি দিয়ে অবশেষে তারা নিজেরাও পাষাণ দেবতার পায়ে আত্মদান করে চিরবিদায় নিয়ে গিয়েছে। তাদের স্মৃতির শ্মশানে শেষ পর্যন্ত আজ জেগে আছেন কালজয়ী এবং চির একাকী প্রলয় দেবতাই। অমলবাবু তোরণের উপর দিকে শিবের ভয়াল মুখের পানে তাকিয়ে ভয়ে ভয়ে নমস্কার করে বললেন, হে মহাদেব, তুমি কেবল লয়কর্তা নও, সৃষ্টি করাও তোমার কাজ। অবোধ প্রাণী আমরা, লোভে অন্ধ হয়ে তোমার আশ্রয়ে ছুটে এসেছি বলে আমাদের অপরাধ নিও না প্রভু, আমাদের তুমি রক্ষা করো। এই পাথরে গড়া জড়দেবতার যদি রক্ষা করবার শক্তি থাকতো, তাহলে ওঙ্কারধাম শ্মশান হয়ে যেত না। মানিকবাবু, তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে অমন কথা বলবেন না, এখনই সর্বনাশ হবে। সর্বনাশ যদি হয় তাহলে ওই পাথরের দেবতার জন্য নিশ্চয়ই হবে না, আমাদের নিজেদের বুদ্ধির ভুলেই হবে। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসন্ন সন্ধ্যার কালিমাখা স্তব্ধতাকে বিদীর্ণ করে আচম্বিতে জেগে উঠল একটা বন্দুকের শব্দ ও তীব্র আর্তনাদ। তারপরেই আবার বন্দুকের শব্দ। অমলবাবু ও মানিকের সচকিত দৃষ্টি পরস্পরের মুখের দিকে ফিরল। মানিক ত্রস্ত স্বরে বললে, শব্দগুলো এলো বাংলোর দিক থেকে। বাংলোর হাতার মধ্যে ঢুকেই দেখা গেল সুন্দরবাবু খুব ব্যস্তভাবে একটা বন্দুক নিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছেন। মানিক তাড়াতাড়ি শুধলে, এখানে বন্দুক ছুড়ল কে? আর্তনাদ করলো কে? সুন্দরবাবু বললেন, আমিও তোমাদের ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে চাই। জয়ন্ত কোথায়? হুম হুম সে তো এইখানেই ঘোরাঘুরি করছিল। জয়ন্ত, জয়ন্ত! কোনো সাড়া পাওয়া গেল না। সুন্দরবাবু, আপনি ওইদিকে গিয়ে খুঁজুন। অমলবাবু, আপনি ওইদিকে যান, আমি এদিকটা খুঁজে দেখি। তিনজনে তিন দিকে ছুটল। সন্ধ্যা তখনও মানুষের চোখ অন্ধ করবার মতো অন্ধকার সৃষ্টি করেনি। শেষ পাখির দল তখনও বাসায় ফিরছে, কিন্তু মন্দিরের বৌদ্ধ পুরোহিতের কণ্ঠ আর শোনা যাচ্ছে না। নীরবতার মাঝখানে ছন্দ সৃষ্টি করছে কেবল তরু পল্লবের দীর্ঘশ্বাস। হঠাৎ সুন্দরবাবুর ভীত কণ্ঠস্বর শোনা গেল, মানিক,
অমলবাবু, এইদিকে এইদিকে। মানিক সেই দিকে ঝড়ের মতো ছুটে গিয়ে দেখলে একটা গাছের তলায় সুন্দরবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন। তার হাতে রয়েছে একটা সোলার টুপি। কি সুন্দরবাবু, ডাকলেন কেন? একই কাণ্ড। জয়ন্তর টুপি এখানে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু জয়ন্ত কোথায়? ততক্ষণে অমলবাবুও আরেক দিক দিয়ে ছুটে আসতে আসতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠলেন, এখানে এত রক্ত কেন? মানিক উদ্ভ্রান্তের মতো আবার সেই দিকে দৌড়ে গেল। আড়ষ্ট চোখে চেয়ে দেখলে সেখানকার মাটি রক্তে যেন ভেসে যাচ্ছে। কিন্তু জয়ন্ত কোথায়? আরো অনেক ডাকাডাকির পরেও জয়ন্তের সাড়া শব্দ পাওয়া গেল না। ততক্ষণে গোলমাল শুনে অমলবাবুর দারোয়ান হাতি সিং ও দলের অন্যান্য চাকর বাকররাও এসে পড়েছে। সন্ধ্যার আবির্ভাবেও অন্ধকার সেখানে গাঢ় হতে পারে না, কারণ কয়েকটা পেট্রোলের লণ্ঠনের প্রখর আলোকে চারিদিক সমুজ্জ্বল হয়ে উঠল। কিন্তু বন জঙ্গল ঠেঙিয়েও শত্রু বা মিত্র জনপ্রাণীরও সঙ্গে সাক্ষাৎ হলো না। হায় হায় হায়, মগের মুল্লুকে এসে জয়ন্ত শেষটা প্রাণ হারালো। আমার বন্ধু এত সহজে কাবু হওয়ার ছেলে নয়। জয়ন্ত হয়তো এখনই ফিরে আসবে। আমার তা মনে হয় না। দুবার বন্দুকের আওয়াজ হলো কেন? আর ওখানে রক্তে মাটি ভিজে কেন? ওখানে জয়ন্তর টুপিটা গড়াগড়ি যাচ্ছে কেন? দেখা যাক জয়ন্তের পদ্ধতিতেই কোনো রহস্যের আবিষ্কার করা যায় কিনা। যেখানে টুপিটা পড়েছিল সেইখানে গিয়ে সে আগে টুপিটা তুলে নিলে। পরীক্ষা করতে গিয়ে প্রথমেই সব হয় দেখলে টুপির দুদিকে দুটো ফুটো বন্দুকের গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে, এবং টুপির ভিতরেও রক্তের দাগ। সেখানকার মাটির উপরেও রক্তের দাগ দেখা গেল। আর কিছু পরীক্ষা করা মিছে। জয়ন্তের মাথায় লেগেছে শত্রুর গুলি। তাহলে গুলি খেয়ে জয়ন্তবাবু কি পালিয়ে গিয়েছেন? জয়ন্তের মতো সাহসী লোক খুব কম দেখা যায়। সে পালাবে বলে আমার মনে হয় না। 10 জন সশস্ত্র লোক একজনকে যখন হঠাৎ আক্রমণ করে, তখন যে পালাতে রাজি হয় না তাকে সাহসী না বলে নির্বোধ আর গোয়ার বলাই উচিত। জয়ন্তবাবু নিশ্চয়ই এ শ্রেণীর লোক নন। সে কথা সত্যি, কিন্তু তাহলেও এতক্ষণে সে ফিরে আসতো। এখানে জয়ন্তবাবুও নেই, শত্রুরাও নেই। যদি তারা তার পেছনে পেছনে ছুটে থাকে? অসম্ভব নয়, কিন্তু জয়ন্তকে ধরেও শত্রুরা বিশেষ সুবিধা করে উঠতে পারবে না। কারণ সেই সোনার চাকতিখানা তার কাছে আছে বটে, কিন্তু চাবিকাঠি আছে আমার কাছে। জয়ন্তের পরামর্শই এই ব্যবস্থা হয়েছে। একজন ধরা পড়লে একসঙ্গে দুটো জিনিস চুরি যাবে না। এখানে রয়েছে জয়ন্তর রক্তমাখা টুপি, মাটির ওপরেও রক্তের দাগ, কিন্তু ওখানে অত দূরেও মাটির ওপরে রক্তের ঢেউ বইছে। আমার কি ভয় হচ্ছে জানো মানিক? কি ভয় হচ্ছে? আমরা 2বার বন্দুকের আওয়াজ শুনেছি। ধরো জয়ন্ত জানতে পারবার আগেই শতরুর প্রথম গুলিতে আহত হয়ে এইখানে পড়ে যায়, আর তার টুপিটা যায় মাথা থেকে খুলে। কিন্তু আহত হয়েও সে তাড়াতাড়ি আবার উঠে ওই দিকে দিয়ে পালাবার চেষ্টা করে। তাই এখানে রক্তের দাগ এত কম। সে যখন ওইখানে গিয়ে পৌঁছেছে তখন শতরুদের দ্বিতীয় গুলি আবার তাকে মাটির উপরে পেড়ে ফেলে, আর তার রক্তের ধারায় মাটি যায় ভিজে। তারপর হয় সে অজ্ঞান হয়ে গেছে, নয় ভগবান না করুন মারা পড়েছে। কারুর দেহ থেকে এত বেশি রক্ত বেরোলে তার পক্ষে বাঁচা যে অসম্ভব। দীর্ঘকাল পুলিশে কাজ করে অভিজ্ঞতা আমার হয়েছে ভাই মানিক। খুব সম্ভব আমাদের বন্ধু আর বেঁচে নেই। কিন্তু জয়ন্তবাবুর দেহ কোথায় গেল? নিজেদের বিরুদ্ধে প্রমাণ লুকোবার জন্যে শতরুরা জয়ন্তর দেহ সরিয়ে ফেলেছে। ওঙ্কারধামের মন্দির চূড়াকে তখন রহস্যময় আকাশের
বিরাট পটে কালি দিয়ে আঁকা ছবির মতন দেখাচ্ছে, এবং জঙ্গলের বোবা অন্ধকারের মুখে ভাষা দিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে নৈশ জীবদের নানা রকম কলরব। গাছে গাছে পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস উচ্ছ্বাস। মানিক খানিকক্ষণ স্তব্ধ মূর্তির মতো বসে থেকে হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। আমার ওই কথা। এখন আর পদ্মরাগ বুদ্ধের খোঁজ নয়, না না না, আগে খুঁজে বার করতে হবে জয়ন্তর হত্যাকারীদের। কিন্তু কোথায় তারা? অমলবাবু, যে ভাঙা মন্দিরের ভিতর থেকে আপনি বুদ্ধ মূর্তিটা এনেছিলেন, সেখানে যাওয়ার পথ আপনার মনে আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে তল্পিতল্পা গুছিয়ে নিয়ে এক্ষুনি চলুন সেই দিকে। তবে কি এখন হত্যাকারীদের সন্ধান করা হবে না? অমলবাবু, হত্যাকারীরা যদিও চাবিটা পায়নি, কিন্তু চাকতির নকশা তো পেয়েছে। তারা এখন সেই মন্দিরের দিকেই যাবে। ওদিকে গেলেই তাদের খোঁজ পাবো। কিন্তু আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন চ্যান আর ইনকে তো সঙ্গে নিয়ে যায়নি। মন্দিরে যাবার পথ হয়তো তারা জানে না। এটা আপনার ভুল বিশ্বাস। পদ্মরাগ বুদ্ধের কথা আর মন্দিরের পথ হয়তো তারা আপনার আগে থেকেই জানতো না কেবল পদ্মরাগ বুদ্ধের ঠিকানা। চাকতিক নকশা পেয়ে তারা হয়তো এখন সদল বলে সেই দিকেই ছুটে চলেছে। মানিকের কথাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করা নয়। যত দেরি করব শতরুরা ততই এগিয়ে যাবে। আগে প্রতিহিংসা, তারপর শোক দুঃখের কথা। তাড়াতাড়ি পেটে ছাই ভস্য কিছু পুড়ে আমাদের এখনই যাত্রা করতে হবে। সবাই যখন শত্রুদের সন্ধানে যাত্রা শুরু করলে, আকাশে তখন অপরিপূর্ণ চন্দ্র জেগে চারিদিকে যেন ছায়া মাখা আলো ছড়িয়ে দিচ্ছে। ডাক বাংলোর ছাদে একটা পেঁচা বসেছিল। হঠাৎ এতগুলো লোক দেখে ভয়ে চ্যাঁ করে চেঁচিয়ে শূন্যে ঝটপট ডানা বাজিয়ে উড়ে পালালো। সুন্দরবাবু বললেন, পথে পা বাড়াতে না বাড়াতেই পেঁচার ডাক, দুর্গা দুর্গা। জয়ন্তকে যখন হারিয়েছি, তুচ্ছ পেঁচার ডাকে আমাদের আর কি অনিষ্ট হবে সুন্দরবাবু? যা বলেছ মানিক, জয়ন্ত যে আমাদের কতখানি ছিল এখন সেটা বুঝতে পারছি। আজ আমরা তাকে হারিয়ে চলেছি যেন নাবিকহীন জাহাজের মতো। কপালে এও ছিল। এবারে আর ঝাপসা আকাশপটে নয়, চাঁদের ছটা পিছনে রেখে ওঙ্কার ধামের পঞ্চচূড়া অন্ধকারে গড়া পঞ্চস্তম্ভের মতো মহাশূন্যের বুক বিদীর্ণ করছে। এখন তাকে কি অবাস্তবই দেখাচ্ছে? অতীতের একটা বিলুপ্ত জাতির সমস্ত সুখ দুঃখ আশা নিরাশার সমাধি মন্দির এই ওঙ্কার ধাম। তার বিপুল ছায়ার তলায় লক্ষ লক্ষ মানুষের দেহ মৃত্তিকায় পরিণত হয়ে আজও বিদ্যমান রয়েছে। তারই উপর দিয়ে লণ্ঠনের আলোতে চলন্ত ও সুদীর্ঘ কৃষ্ণ ছায়ার সৃষ্টি করে হেঁটে যাচ্ছে আজ বিংশ শতাব্দীর কয়েকটি প্রাণী। একদিন এইখান দিয়ে হেঁটে বা রথে বা গজপৃষ্ঠে বা অশ্বারোহণে বীর দর্পে ধনুক বর্ষা তরবারি হাতে করে দলে দলে হাজারে হাজারে এগিয়ে গিয়েছিল যে স্বাধীন ভারতের ছেলেরা, তাদের সঙ্গে তুলনা করলে তাদের স্বগোত্র এই লোকগুলিকে কত অসহায়, কত ক্ষুদ্র, কত তুচ্ছ বলেই মনে হয়। দূর গ্রামে কাদের সব দামামা বাজছে এবং তাদের প্রতিধ্বনি ফিরে আসছে ওঙ্কার ধামের গগন স্পর্শ শিখরে প্রতিহত হয়ে। সকলে তখন একটি পাথরে গড়া প্রকাণ্ড চত্বরের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছিল। অমলবাবু যেন আপন মনেই বললেন, রাজা ইন্দ্রবর্মনের পুত্র যশোবর্মন ছিলেন একজন মহামানুষ। তার দেহ ছিল দানবের মতন প্রকাণ্ড। জনতার অনেক উচ্চে জেগে থাকত তার গর্বিত মাথা, আর তার বলবীর্যও ছিল অসাধারণ। তিনি নাকি নিরস্ত্র হয়েও খালি হাতে হস্তি ও ব্যাঘ্র সংহার করেছিলেন। তার কীর্তিও তেমনি অতুলনীয়। সিংহাসনে আরোহণ করে মাত্র 11 বৎসরের ভিতরেই তিনি এখানকার বিরাট নগর গড়ে সম্পূর্ণ করে ফেলেছিলেন। বর্তমান বৈজ্ঞানিক যুগেও তা অসম্ভব বলেই মনে হয়। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, এইখানেই মহারাজ যশোবর্মন যে বীরত্ব আর অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন
তা অমানসিক বললেও চলে। ওঙ্কারধামের বয়স তখন পুরো 1 বছরও হয়নি। ভারত রাহু সম্বুদ্ধি নামে এক রাজা বিদ্রোহী হয়ে হঠাৎ এক রাত্রে সসৈন্যে প্রাসাদ আক্রমণ করলেন। প্রাসাদের বাইরে যেসব প্রহরী ছিল তারা সকলেই মারা পড়ল। বিদ্রোহীরা সিংহদ্বার দিয়ে ভিতরে ঢুকতে লাগলো পঙ্গপালের মতো দলে দলে। ভিতরের প্রহরীরা প্রাণ ভয়ে কে কোথায় সরে পড়ল তার কোনো সন্ধানই মিলল না। বিদ্রোহীদের জয়ধ্বনিতে মহারাজ যশোবর্মনের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উলঙ্গ তলোয়ারি নিয়ে প্রাসাদে ঢোকবার সংকীর্ণ এক পথের উপরে এসে দাঁড়ালেন। তার পাশে রইল 2 জন মাত্র সাহসী যোদ্ধা। বিদ্রোহীরা দলে খুব পুরু ছিল বটে, কিন্তু একসঙ্গে 2-3 জনের বেশি লোকের পক্ষে সেই সংকীর্ণ পথে প্রবেশ করা সম্ভবপর ছিল না। মহারাজ যশোবর্মন বিপুল বপু নিয়ে সেই পথ জুড়ে দাঁড়িয়ে নিজের প্রাণ ও রাজ্য রক্ষার জন্য উন্মত্তের মতো অসিচালনা করতে লাগলেন। বিদ্রোহীরা এগিয়ে আসছে আর গোড়া কাটা কলা গাছের মতো মাটির উপরে লুটিয়ে পড়ছে। যশোবর্মনের 2 সঙ্গী রাজার জন্য প্রাণ দিলে, কিন্তু মহারাজের সতর্ক তরবারি এড়িয়ে তবু কেউ ভিতরে ঢুকতে পারলে না। বিদ্রোহীদের নেতা ভারত তখন মহাবিক্রমে যশোবর্মনকে আক্রমণ করলেন। 2 বীরের মুক্ত তরবারি বারবার পরস্পরের আলিঙ্গন ধরা পড়তে লাগলো। যুদ্ধ যখন শেষ হলো তখন দেখা গেল বিদ্রোহী ভারতের মৃতদেহের উপরে সগর্বে দাঁড়িয়ে শূন্যে রক্তাক্ত তরবারিতে বিদ্যুৎ খেলিয়ে মহারাজ যশোবর্মন সিংহনাদ করছেন। বাকি বিদ্রোহীরা প্রাণ নিয়ে পালিয়ে গেল। হাতি সিং ও তার 4 জন অনুচর প্রত্যেকেই এক একটা পেট্রোলের লণ্ঠন নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই প্রচণ্ড আলোকের তীব্রতায় ভয় পেয়ে দূরে সরে সরে যাচ্ছে ছায়াময় অন্ধকার। সেই আলোতে কোথাও স্পষ্ট এবং কোথাও অস্পষ্টভাবে দেখা গেল বিরাট সব দানবের প্রস্তর মূর্তি বহুমুণ্ড সর্পদের ধরে পাশাপাশি বসে আছে। উপবিষ্ট অবস্থাতেই প্রত্যেক দানবের উচ্চতা 8 ফিটের কম হবে না। কোনো কোনো দানব শতাব্দী ধরে প্রকাণ্ড শিলা সর্পের গুরুভার আর বইতে না পেরে যেন শ্রান্ত হয়েই নিচের খালের ভিতরে গড়িয়ে পড়ে গেছে। আগে এমনই 540টি দানব এখানকার 5টি সিংহদ্বারের কাছে পাহারায় নিযুক্ত থাকত। এখানে কোথাও ক্ষুদ্রতা কি অপ্রাচুর্য নেই, যা দেখবে সবই বিরাট। ওঙ্কার ধামের প্রধান মন্দির চূড়ার উচ্চতা হচ্ছে 250 ফুট, অর্থাৎ কলকাতার গড়ের মাঠের মনুমেন্টের চেয়ে তা 2 গুণ বেশি উঁচু। আর তার অন্য 4টি শিখরও বড় কম যায় না, কারণ তাদের প্রত্যেকের উচ্চতা হচ্ছে 150 ফুট করে। আর চারিদিক ঘিরে ওই যে খাল চলে গেছে তাও চওড়ায় 230 ফুট। যেখানেই ভারত শিল্পীর বাটালি পড়েছে সেখানেই জন্মলাভ করেছে অসংখ্য হাতির মূর্তি। এখানেও তাই, সর্বত্রই এত হাতি যে দেখলে অবাক হতে হয়, এবং অধিকাংশ মূর্তি জীবন্ত হাতির মতোই মস্ত বড়। এমন বৃহৎ সব মূর্তি এত অজস্র পরিমাণে গড়তে যে কত যুগের দরকার হয়েছিল তা ভাবলেও অবাক হতে হয়। কিন্তু ভারতের শিল্পী হয়তো পরিশ্রম ও কালের হিসাব রাখতে জানত না। তাদের ধৈর্যের পরমায়ু ছিল অক্ষয়, যেন তারা জন্ম জন্মান্তর ধরে মূর্তি বা মন্দির গড়তেও নারাজ ছিল না। এবং কঠিন পাথর ছিল তাদের হাতে যেন নরম ভিজে বেলে মাটির মতো। তাদের হাতের মায়া ছোঁয়া পেলে পাথর যেন বেঁকে নুয়ে দুমড়ে অতি সহজেই শিল্পীর ইচ্ছা মতো যে কোনো আকার ধারণ করতে বাধ্য হতো। এ বিষয়ে ভারত শিল্পের কাছে পৃথিবীর আর সব দেশের শিল্পই ম্লান হয়ে যাবে। দেওয়ালের গায়ে গায়ে পাথরে খোদা ছবি বা কত, সেই ছবির পর ছবির সারি মাপলে নিশ্চয়ই 1 মাইলের কম হবে না। কোথাও মস্ত হস্তিরা ধেয়ে চলেছে, কোথাও দেবতা দানব মানবের জনতা, কোথাও রামায়ণের দৃশ্যের পর দৃশ্য, কোথাও গম্ভীর অরণ্যে বন্য জন্তুরা বিচরণ করছে,
কোথাও সাগরে সামুদ্রিক জীবরা সাঁতার কাটছে, কোথাও রন্ধনশালায় রান্না হচ্ছে, বাজারে নানা জিনিসের বিকিকিনি চলছে। বাজিকররা হরেক রকম খেলা দেখাচ্ছে এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা ঘোড়ায় চড়ে পোলোর মতন কি এক খেলায় নিযুক্ত হয়ে আছেন। রাজা, প্রজা, ব্রাহ্মণ, পণ্ডিত, দেবদাসী, রাজকুমারী, সুয়োরানী, দুয়োরানী, সখীর দল, বাঁদী ও তীর্থযাত্রী, কিছুরই অভাব নেই। সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এই যে পাথরের সিনেমা, কত গল্পের ছবি এখানে রয়েছে। সত্যি তাই, সেকালের অধিকাংশ লোকই তো পড়তে জানতো না। প্রাচীন শিল্পীরা তাই মন্দিরের গায়ে সমস্ত বিখ্যাত কাব্যের আর ইতিহাসের ছবি খোদাই করে রাখতেন। নিরক্ষর লোকেরাও সেগুলো দেখে শিক্ষা লাভ করত। মানিক ওই শিলাময় নতুন জগতে এসে বিস্মিত হয়েছিল, কারণ ভারত শিল্পীর এই নতুন স্বদেশে এসে বিস্মিত না হয়ে থাকতে পারে কে? কিন্তু সে বিস্ময় তাকে বেশিক্ষণ অভিভূত করে রাখতে পারেনি। তার মাথায় কেবল ঘুরছে জয়ন্তের কথা এবং তার মন ক্রমাগত হা হা করে উঠছে। অমলবাবুর কোনো উক্তি ভালো করে তার কানে ঢুকছিল না। শূন্য দৃষ্টিতে চারিদিকের শিল্পকাজের দিকে তাকাতে তাকাতে সে হন হন করে এগিয়ে চলল। লণ্ঠনের আলোক রেখাগুলো যে তার পিছনে অনেক দূরে পড়ে রইল, সে খেয়ালও তার রইল না। এক জায়গায় মোড় ফিরে সে যেখানে এসে দাঁড়ালো, সেখানে কেবল চাঁদের আধ ফোঁটা আলোতে চারিদিক থমথম করছে। অস্পষ্টভাবে দেখা গেল মস্ত মস্ত পাথরের হাতির পর হাতি সার গেঁথে কোথায় কত দূরে নিবিড় তিমিরের ভিতর হারিয়ে গিয়েছে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। হঠাৎ তার হুঁশ হলো এরপরে কোন দিকে যেতে হবে তা সে জানে না, এবং ভুল পথে গেলে সঙ্গীদের সঙ্গে হয়তো আর দেখা হবে না। মানিক সেইখানেই দাঁড়িয়ে পড়ে সঙ্গীদের জন্য অপেক্ষা করতে লাগলো। তারা ছড়ানো আকাশ তখন যেন তন্দ্রাময়। খানিক তফাতে অরণ্যের কালিময় বুকের তলা থেকে ভেসে আসছে যেন রাত্রি দানবীর ফিসফিস কানাকানি। জীবন্ত জগতের আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চতুর্দিকের নিস্তব্ধতা আচম্বিতে আর যেন চুপ করে থাকতে না পেরে পাগল হয়ে গর্জন করে উঠল, গুড়ুম গুড়ুম। চমকে উঠে মানিক ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। পিছনে অনেক লোকের গোলমাল, আবার দুবার বন্দুকের শব্দ। তারপরই দূর থেকে সুন্দরবাবুর চিৎকার শোনা গেল, মানিক, মানিক! মানিক ফিরে দৌড়বার উপক্রম করছে। হঠাৎ বৃহৎ একটা গুরুভার তার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কোনো কিছু বোঝবার আগেই বিষম এক ধাক্কায় সে একেবারে মাটির উপরে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। তারপরই কে তার পিঠের উপর চেপে বসল এবং দুখানা বড় বড় চ্যাটালো হাতে প্রাণপণে তার গলা চেপে ধরল। সে অজ্ঞাত শত্রুকে পিঠ থেকে ঠেলে ফেলে দেবার জন্য মানিক তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু কিছুই করতে পারল না। 10টা লোহার মতন কঠিন আঙুলের চাপে তার সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে গেল। কতক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো মানিক তা জানে না, কিন্তু চোখ মেলে দেখলে সুন্দরবাবু ও অমলবাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দেহের দুই পাশে বসে আছেন এবং হাতি সিং বসে আছে তার মাথাটা নিজের কোলের উপরে টেনে নিয়ে। তখন মানিকের সব স্মরণ হলো এবং তার কণ্ঠদেশ যে বেদনায় টনটন করছে এটাও অনুভব করতে পারলে। সে বললে, না না, আপনি আরো খানিকক্ষণ শুয়ে থাকুন। বিপদে পড়লুম আমরা, লড়াই করলুম আমরা, শতরুদের তাড়ালাম আমরা, খেতে তুমি খামোখা অজ্ঞান হয়ে গেলে কেন বাপু? সুন্দরবাবু, পিছন থেকে হঠাৎ আক্রমণ করে কে আমার গলা টিপে ধরেছিল? আপনারা কি এখানে এসে কাউকে দেখতে পাননি? তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখানে এসে আমরা একটা টিকটিকিরও ল্যাচ পর্যন্ত দেখতে পাইনি। পেয়েছি কি অমলবাবু? না। আমার গলায় ভয়ানক ব্যথা। সুন্দরবাবু, এটাও কি স্বপ্ন দেখার ফল? কই 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 দেখি। তাই তো হে মানি, তোমার গলার ওপরে যে অনেকগুলো আঙুলের লাল লাল দাগ রয়েছে। হে, কে তোমার গলা টিপে ধরেছিল? কেন ধরেছিল?
সে বেটা গেল কোথায়? ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আক্রমণ করারও কোনো মানে হয় না, আমাদেরও আক্রমণ করার কোনো মানে হয় না। আপনাদের কে আক্রমণ করেছিল? অনেকগুলো লোক আক্রমণ করেছিল বললে ঠিক হয় না, কারণ তারা আমাদের কাছে আসেনি। তুমি তো এগিয়ে এলে, আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইতে আসছিলুম। হঠাৎ দূরে বনের ভিতর থেকে 4-5 জন লোক বেরিয়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা বন্দুক ছুঁড়তেই তারা আবার অদৃশ্য হলো। মিনিটখানেক পরে পথের আরেক দিকে আবার 4-5 জন লোকের আবির্ভাব। আবার আমাদের বন্দুক ছোড়া, আবার তাদেরও অন্তর্ধান। আমার মনে হলো তারা আমাদের আক্রমণ করতে চায় না, কেবল আমাদের ভয় দেখাতে চায়। মানিক ধড়মড়িয়ে উঠে বসে তাড়াতাড়ি জামার বোতাম খুলে ভিতর দিকে হাত চালিয়ে দিয়ে কি যেন অনুভব করলে। তারপর আশ্বস্তভাবে বললে, না, ঠিক আছে। কি ঠিক আছে মানে? সেই চাবিটা আমার জামার ভিতর দিককার পকেটে, সেই চাবিটা রেখে পকেটের মুখটা সেলাই করে দিয়েছি। শত্রুরা কোনো গতিকে সন্দেহ করেছে চাবিটা আমার কাছেই আছে। এটা হাতাবার জন্যই তারা আমাকে একলা পেয়ে মারবার আর আপনাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। আমি বোকার মতো এগিয়ে আপনাদের চোখের আড়ালে এসে পড়েছিলাম। তখন 1 কি 2 জন শত্রু আতর্কিত আমাকে আক্রমণ করতে আসে। সেই সময়টা আপনাদের অন্যমনস্ক রাখার জন্য বাকি শত্রুরা আপনাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। মানিক, তো তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু তোমাকে গলা টিপে অজ্ঞান করে ফেলেও তার ওই চাবিটা নিয়ে গেল না কেন? এর একমাত্র কারণ হতে পারে হয়তো চাবিটা খুঁজতে তাদের দেরি হয়েছিল। আপনারা এসে পড়াতে তারা পালিয়ে যায়। খুব সম্ভব তাই। এমন সময় হাতি সিং জমির উপর থেকে কি একটা ছোট চকচকে জিনিস তুলে নিয়ে মানিককে বললে, বাবুজি, আপনি উঠে বসতেই এটা আপনার বুক থেকে মাটির ওপরে পড়ে গেল। সেই জিনিসটার দিকে তাকিয়েই সকলের দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধের মতন হয়ে গেল। সেটা আর কিছু নয়, সেই নকশা আঁকা সোনার চাকতি। কি অদ্ভুত রহস্য! চাকতি ছিল আগে হতভাগ্য জয়ন্তের কাছে, তারপর তাকে হত্যা করে শত্রুরা নিশ্চয়ই এই চাকতিখানাকে হস্তগত করেছিল। কিন্তু যে অমূল্য নিধির জন্য এত খোঁজাখুঁজি, এত হানাহানি, এমন অরক্ষিত অবস্থায় সেই জিনিসটাই মানিকের বুকের উপরে অযাচিতভাবে এসে পড়ল কেমন করে? তাড়াতাড়ি চাকতিখানা নিয়ে লণ্ঠনের আলোতে ভালো করে পরীক্ষা করে মানিক হতবুদ্ধির মতো বললে, এই যে সেই চাকতি, তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমিও ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি। খানিকক্ষণ সকলেই বিস্ময়ে স্তব্ধ। তারপর অমলবাবু ধীরে ধীরে বললেন, হয়তো মানিককে যে আক্রমণ করেছিল, ধস্তাধস্তির সময় চাকতিখানা তার অজান্তেই পড়ে গিয়েছে। আপাতত তাই মনে করা ছাড়া উপায় নেই। কিন্তু এ বড় আশ্চর্য। আচম্বিতে সুন্দরবাবু কি দেখে বেজায় চমকে উঠলেন। তাড়াতাড়ি একটা লণ্ঠন তুলে ধরে জমির দিকে দৃষ্টিপাত করে বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ আবার কি? মানিক অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখলে তার পাশের জমির উপরে অনেকখানি রক্ত পড়ে রয়েছে। খালি রক্ত নয়, সেই সঙ্গে রয়েছে একখানা বড় ছোড়া বা ছোট তরবারির মতো অস্ত্র এবং মানুষের হাতের সদ্য কাটা আঙুল। অমলবাবু এরকম ভয়াবহ দৃশ্য দেখতে অভ্যস্ত ছিলেন না। তিনি শিউরে উঠে দুহাত মুখ ঢেকে ফেললেন। সুন্দরবাবু মানিকের 2 হাতের উপরে চোখ বলিয়ে নিয়ে বললেন, মানিক, তোমার হাতের একটা আঙুলও তো হারিয়ে যায়নি দেখছি। তবে বেওয়ারিশ আঙুলের অর্থ কি? মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ ধরে আঙুলটা দেখে বললে, আঙুলটা কিরকম লম্বা আর মোটা দেখছেন তো? এ আঙুল যারই হোক তাকে খুব ঠ্যাঙার বলিষ্ঠ বলেই মনে হয়। শত্রুদের দলে চ্যান আছে কিনা জানি না, কিন্তু খুব ঢ্যাঙা আর বলিষ্ঠ লোক বললে চ্যানকেই আমার মনে পড়ে। ধরে নেওয়া যাক চ্যান সকলের চোখে ধুলো দিয়ে কোনো রকমে এক জাহাজেই আমাদের সঙ্গে এসেছে। ধরে নেওয়া যাক চ্যানই গলা টিপে মানিককে
অকালে স্বর্গে পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু চ্যানের আঙুল বলি দিলে কে? মানে অজ্ঞান হবার আগে তুমি কি লড়াই করেছিলে? লড়াই করব কি? কে আমাকে আক্রমণ করেছিল তাও দেখতে পাইনি। আর দেখছেন না, ছোড়াখানাও রক্তমাখা। নিশ্চয়ই ওই ছোড়াতেই আঙুলটার উচ্ছেদ হয়েছে। ওরকম দুধারে ধার দেওয়া ছোড়া কখনো আমার কাছেও ছিল না। ও ছোড়া কার? ওর মালিক ওখানে ফেলে রেখে গিয়েছে কেন? আমাকে বাঁচাবার জন্যই সে যদি আমার শত্রুকে ছোড়া দিয়ে আক্রমণ করে থাকে, তবে সেও পালিয়ে গেল কেন? তাকে তো আমার বন্ধু বলে পরম সমাদর করতুম। আর এই অজানা মূল্যকে বন্ধুই বা পাবো কোত্থেকে? বন্ধু তো আর আকাশ থেকে খসে পড়েনি। এক হতে পারে পদ্মরাগ বুদ্ধের লোভে ওই সোনার চাকতিখানার জন্যে শত্রুরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেছিল। ওসব বাজে কথা। শতরুরা নিজেদের মধ্যে কাটাকাটি করতে পারে, কিন্তু মানিককে বাঁচাবার জন্যে তাদের কারোরই মাথা ব্যথা হতে পারে না। এসব হচ্ছে ডাহা ভুতুড়ে কাণ্ড। এই জায়গাটা হচ্ছে 1000 বছরের পুরনো একটা মরা জাতের গোরস্থানের মতো। এখানকার আনাচে কানাচে ভূতের আড্ডা আছে বাবারে। এ যদি ভুতুরে কাণ্ড হয়, তাহলে আমি বলবো জয়ন্তের প্রেতাত্মাই আমাকে আজ বাঁচিয়েছে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর এখানে থাকা উচিত নয়। আমি অবশ্য জয়ন্তকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তার প্রেতাত্মাকে ভালোবাসার ইচ্ছে আমার নেই। আমার বাবা মা স্বর্গে গিয়েছেন, কিন্তু তাদের প্রেতাত্মা এলেও আমি আর দেখা করব না। ওঠো মানিক, উঠুন অমলবাবু। হ্যাঁ, এখানে আর দেরি করে লাভ নেই। এই গভীর রহস্যের কিনারা না করেই আমাদের তাড়াতাড়ি যাত্রা করতে হবে। হ্যাঁ, খালি ভূত নয়, এখানে চারিদিকে শতরুরা লুকিয়ে আছে। তারা আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তারা যে সাহস করে আমাদের আক্রমণ করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সতর্ক আর আমাদের হাতে আছে 4 বন্দুক। আরে গেলই হাতি সিং, তোমার নাম না গাধা সিং হওয়া উচিত। তোমার বন্দুকের মুখনল আমার ভুঁড়ির দিকে নামিয়ে রেখেছো কেন হে? যদি ফস করে আওয়াজ হয়ে যায়? অমন করে বন্দুক ধরতে নেই, ওটা কাঁধে, হ্যাঁ কাঁধে কাঁধে তো। আলোয় ছায়ায় মাঠে জঙ্গলে পথে বিপথে আবার সবাই এগিয়ে চলল। রাত পোয়ালো। উষার সিঁথায় দিবস বধূ সিঁদুর লেখা লিখলেন। মাঠ ঘাটের উপর দিয়ে তপ্ত দুপুরে হাওয়া তেষ্টায় হাহা করে গহন বনের ঠান্ডা বুকের ভিতর দিয়ে নিঃসাড়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার মেঘ মন্দিরে সূর্যচিতার রক্তশিখা জ্বলে উঠল। রাত্রি আবার তার অন্ধকুটুরির দরজা খুলে ছায়া অনুচরদের পৃথিবী ভ্রমণে পাঠিয়ে দিলে। মাঝে মাঝে দেখা যায় মাটির উপর চিরজ্বলন্ত বৃহৎ জলসর্পের মতো নদী। তখন ওঠে নদী পার হবার সমস্যা। মাঝে মাঝে ধারাবাহিক ঝোপঝাপের উপর দিয়ে তীব্র একটা গতির রেখা সশব্দে চলে যায়। একটা চাপা গর্জনও শোনা যায়। বনের মধ্যে অশান্তিকর অনাহুত অতিথি দেখে বাঘ বা অন্য হিংস্র জন্তু দূরে সরে গেল। গভীর দূর বিস্তৃত নানা শব্দময় প্রত্যেক অরণ্যই মানুষের পক্ষে ভয়াবহ। কোনো অরণ্যই আধুনিক নগরবাসী মানুষকে সাদর সম্ভাষণ জানায় না। বনবাসী কোনো জীবই মানুষকে বন্ধু বলে মনে করে না। কল্পনায় নির্জনতাকে মিষ্টি লাগে, কিন্তু অরণ্যের এই সশব্দ ও নির্জনতা মনকে দেয় দমিয়ে। পদে পদে বিপদের সম্ভাবনায় মানুষ চমকে ওঠে। বোধহয় প্রত্যেক শব্দই আসছে লুকানো মৃত্যুর কণ্ঠ থেকে। সমস্ত অরণ্যকেই বিরাট এক প্রেতাত্মা বলে সন্দেহ হয়। সূর্যালোক তাকে কতকটা বন্ধুর ছদ্মবেশ পরাতে চেষ্টা করে বটে, কিন্তু রাত্রির ঘোর অন্ধকারে মানুষের মন সেখানে ভয়ে কুঁকড়ে পড়ে। এবং অস্পষ্ট চন্দ্রালোকে অরণ্যের মতো ভয়ঙ্কর তখন আর কিছুই নেই, কারণ কেবল কানে তখন সন্দেহজনক শব্দ শোনা যায় না। চোখও তখন সভয়ে দেখে কাছে দূরে শত শত বিভীষিকাময় আনাগোনা। বিজন অরণ্যে চন্দ্রালোকের চেয়ে অন্ধকার সহনীয়। আর একটা দুঃস্বপ্নময় রাত্রির পরে এলো
স্নিগ্ধ শান্ত প্রভাত। অমলবাবু বললেন, আমরা খুব তাড়াতাড়ি চলছি, আজ সন্ধ্যার আগেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু শতরুদের তো আর কোনো সাড়া শব্দ নেই। কিন্তু তারা যে আমাদের সঙ্গে সঙ্গেই আছে এটা সর্বদাই মনে রাখবেন। আমরা সশস্ত্র আর সাবধান বলেই তারা এখনো সামনে আসছে না। কাল রাত্রেই আমি তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনেছি, কে যেন পায়চারি করে বেড়াচ্ছিল। বাইরে বেরিয়ে তাকে ধরতে পারলুম না বটে, কিন্তু বেশ দেখলুম একটা ছায়া ছুটে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। কি আশ্চর্য, তুমি আমাদের ডাকলে না কেন? এক ব্যাটার আঙুল কাটা গেছে, এ ব্যাটাকে ধরতে পারলে আমি এর নাকটা কচ করে কেটে নিব। তার নাক নিয়ে আপনি কি করতেন সুন্দরবাবু? যদিও আপনার নাকটি খেদা, তবুও তার নাক টিকলো হলেও আপনার অভাব তো আর দূর হতো না। এরকম ঠাট্টা আমি পছন্দ করি না। আমার নাক খাদা? কে বললে তোমাকে? আমার নাক মোটেই খেদা নয়। সকলে জঙ্গল থেকে বেরিয়ে একটা মাইল খানেক চওড়া মাঠের উপর এসে পড়ল। কেবল মাঠ নয়, মাঠের এক পাশ দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী, এবং তার তীরে তীরে চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। সুন্দরবাবু খুশি গলায় বলে উঠলেন, বন মুরগি! এসো মানিক, দেখা যাক ভগবান আজ আমাদের বন মুরগির মাংস খাওয়াতে পারেন কি না। না সুন্দরবাবু, জয়ন্ত মুরগির মাংস খেতে ভালোবাসত। সে যখন নেই, আমার মুখেও মাংস আজ আর রুচবে না। এদিকে মানুষের সাড়া পেয়ে মুরগিগুলো তখন উড়ে পালালো। সুন্দরবাবু হতাশভাবে সেই উড়ন্ত জ্যান্ত খাবারগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। হায়! দেখুন সুন্দরবাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। সুবুদ্ধি না কুবুদ্ধি? আমাদের পক্ষে সুবুদ্ধি। ইচ্ছা করলে এক্ষুনি আমরা দেখতে পারি শত্রুরা আমাদের পিছু পিছু আসছে কিনা, সঙ্গে সঙ্গে তাদের কিঞ্চিত শিক্ষাও দিতে পারি। কি করে শুনি? এই মাঠটা দেখছেন তো, এর মধ্যে গাছপালা কিছুই নেই। এপারে গভীর বন, ওপারেও গভীর বন। আমরা এক্ষুনি ওপারের বনে গিয়ে ঢুকবো, তারপর না গিয়ে ঝোপের আড়ালে বন্দুক বাগিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকবো। এই খাসা মদলো পেটেছ ভায়া। শত্রুরা যদি আমাদের পিছনে লেগে থাকে তাহলে তাদেরও ওই মাঠ পার হতে হবে। এখানে লুকোবার জায়গা নেই। তারা এলেই আমরা দেখতে পাবো। তারপরেই আমাদের বন্দুকগুলো গুরুম রবে গর্জন করে উঠবে। কেমন, তাই নয় কি? ঠিক তাই, কিন্তু আমরা তাদের পা লক্ষ্য করে গুলি ছুড়ব, নইলে নরহত্যার দায়ে পড়তে হবে। আরে ওসব শতরুকে হত্যা করলেও পাপ নেই। ওহো, ওরা তো আমাদের খুন করতেই চায়। আমরাও আত্মরক্ষা করব না কেন? চলো 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 চলো, এখন তোমার কথা মতোই কাজ করা যাক। সকলে ওপারের বন লক্ষ্য করে দ্রুত পদে অগ্রসর হলো। মাঠ শেষ হয়ে গেল। এখানে বেশিরভাগই বাঁশ বন, গোটা কয়েক বটগাছও আছে। এদিকে বেত বন, নিচের সব জায়গায় জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ আমাদের দেখতে পাবে না। আসুন, গা ঢাকা দেওয়া যাক, একটু পরে হয়তো চেন আর ইনের খবর পাওয়া যাবে। সকলে একে একে ঝোপের ভিতর অদৃশ্য হলো। সবুজ মাঠ ধু ধু করছে। ওদিককার বনরেখার উপর থেকে এই অভিনব নাট্যলীলার দর্শক রূপে সূর্যদেব রাঙা মুখে তাকিয়ে রইলেন। তার সোনা হাসি ওপাশের নদীর লহরে লহরে নেচে নেচে খেলতে লাগল। গানের পাখিরাও নীরব হয়েছিল না। মানিকের অনুমানও ব্যর্থ হয়নি, তার ফন্দিও ব্যর্থ হলো না। মিনিট পাঁচেক পরেই দেখা গেল ওধারের বনের ভিতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দূর হতে তাদের দেখাচ্ছে খুব ছোট ছোট। সুন্দরবাবু দূরবীনটা তাড়াতাড়ি চোখে লাগিয়ে সোৎসাহে বললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাটাদের দলে 10 জন লোক আছে। ওরা হনন করে এই দিকেই আসছে। বাবা, গুগুই দেখেছো, ফাঁদ তো দেখনি। চলে আয় চলে আয়, চই 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 চই। ওরে বাপরে, ওটা আবার কে রে? কি লম্বা, কি জোয়ান, যেন ঘটোৎকচের বাচ্চা।
ওর পাশে পাশে আসছে এক বেটা গুড়গুড়ে বেটেরাম সর্দার। পায়ে হেঁটে চলছে। হ্যাঁ, পায়ে হেঁটে চলছে না, ফুটবলের মতো মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। কই দেখি দেখি। বলে সাগ্রহে অমলবাবু দূরবীনটা সুন্দরবাবুর হাত থেকে প্রায় একরকম কেড়েই নিলেন এবং নিজের চোখে লাগিয়েই বলে উঠলেন, ওই তো চ্যান, ওই তো ইন। সাত ঘাটের জল ঘেঁটে এতদিন পর সচক্ষে আবার প্রভুদের দেখা পেলুম। ওরেও পাপিষ্ঠ, ওরেও পিশাচ। সুরেনবাবু আর জয়ন্তবাবু তোদের হাতেই প্রাণ দিয়েছেন। তোরা গোপীনাথকে খুন করেছিস, আমাকেও বধ করতে এসেছিলি। হ্যাঁ, চ্যানের বাঁ হাতে যে ব্যান্ডেজ বাঁধা, তাহলে পরশু রাতে মানিকবাবুকে ওরা মারতে এসেছিল। হাতি সিং, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো, হতভাগাদের পাগলা কুকুরের মতো মেরে ফেলো। প্রভুর হুকুম পালন করবার জন্যে হাতি সিং তখনই বন্দুক তুললেন, কিন্তু মানিক তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, বন্দুক নামাও হাতি সিং, আমি যখন বলবো তখন ছুটবে। অমলবাবু, আপনি বড়ই উত্তেজিত হয়েছেন, শান্ত হন, ওদের আরো কাছে আসতে দিন। উত্তেজিত হব না? বলেন কি, যমদূতদের দেখলে কি শান্ত হয়ে থাকা যায়? অমলবাবুই সব বন্ধ করবেন দেখছি। আরে অত চেঁচালে ওরা কি আর কাছে আসবে? কাছে আসবে? মাফ করুন, আর আমি কথা কইব না। ততক্ষণ মাঠের লোকগুলো অনেকটা এগিয়ে এসেছে। তাদের চেহারাও মোটামুটি দেখা যাচ্ছিল। তারা সবাই হয় বর্মী, নয় শ্যাম দেশের লোক, এবং তাদের ভিতরে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে চ্যানের দীর্ঘ ও বলিষ্ঠ দেহ, এবং তাকে দেখেই বেশ বোঝা যায় যে কাটা আঙুলের যন্ত্রণায় তার অবস্থা বিলক্ষণ কাহিল। আসুন, এইবারে বন্দুক নিয়ে আমরা প্রস্তুত থাকি। পায়ের দিকে গুলি করে ওদের অকর্মণ্য করতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। নরহত্যায় দরকার নেই, কি বলেন সুন্দরবাবু? বেশ, তাই সই। এইবারে শত্রুরা বন্দুকের নাগালের ভিতরে এসে পড়ল। ওরা যে কেন এতক্ষণ দল বেঁধে আমাদের আক্রমণ করেনি, এইবার তা বেশ বোঝা যাচ্ছে। ওদের কাছে আছে মোটা একটা বন্দুক। এইবারে আমাদের 4টে বন্দুক গর্জন করতে পারে, ওদের আর এগোতে দেওয়া উচিত নয়। 1, 2, 3। একসঙ্গে 4টে বন্দুক অগ্নি উদ্গার করলেন। সঙ্গে সঙ্গে মাঠের উপরে সর্বপ্রথমে ধরাশায়ী হলো ইনের বাঁটকুল দেহ। বাকি সকলে মহা ভয়ে আর্তনাদ করে যেদিক থেকে আসছিল আবার সেই দিকে দৌড়তে আরম্ভ করলেন। এদিক থেকে দ্বিতীয়বার গুলিবৃষ্টি করা হলো। এবার লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগলো। আরেকজন আহত হয়ে মাটির উপরে আছাড় খেয়ে আবার কোনো রকমে উঠে ভোঁ দৌড় মারলেন, কিন্তু দৌড়তে পারছিল না কেবল হিন। সে ল্যাংচাতে ল্যাংচাতে আর ভয়ে চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে ইনের দেহকে সে ঠিক শিশুর দেহের মতোই নিজের কাঁধের উপরে তুলে নিয়ে আবার দৌড়তে আরম্ভ করলেন। অমলবাবু চ্যানকে টিপ করে বন্দুক ছুঁড়লেন, কিন্তু গুলি তার গায়ে লাগলো না। আরো 2-1 গুলি বৃষ্টির পর মানিক বললে, যথেষ্ট হয়েছে, আর টোটো নষ্ট করে লাভ নেই। ওরা নানা দিকে দৌড়ে মরছে, আবার বনবাদার ভেঙে একসঙ্গে মিলতে ওদের অনেকক্ষণ সময় লাগবে। তারপরেও আজ ওরা আমাদের পিছু নিতে সাহস করবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ব্যাটারা যত বড় গুলিখড়ি হোক, আবার গুলি খাবার জন্যে ওরা শীঘ্র ব্যস্ত হবে বলে মনে হচ্ছে না। জয় মানিকের বুদ্ধির জয়। আচ্ছা অমলবাবু, এই পদ্মরাগ বুদ্ধের কোনো ইতিহাস জানেন? ঠিক, পদ্মরাগ বুদ্ধের ইতিহাস জানি না বটে, তবে ওঙ্কার ধামের ইতিহাসে এরই মতো এক মরকত বুদ্ধের কথা শোনা যায়। ওঙ্কার ধাম সাম্রাজ্যের রাজধানী যশোধরপুরে এই মরকত বুদ্ধের প্রতিষ্ঠা হয়েছিল। মরকত বুদ্ধ নিয়ে তর্ক চলছে। কেউ বলেন এখন এই মূর্তি জাপানে আছে, কেউ বলেন ফরমোজা দ্বীপে আছে, কেউ বলেন জাভায় আছে। ওঙ্কার ধামের পতন হয় শ্যামদেশের দ্বারা। ওদেশের লোক বলে তাদের রাজধানী ব্যাংকক শহরের মন্দিরে যে সবুজাভ পাথরে গড়া বুদ্ধ মূর্তি আছে,
সেইটি হচ্ছে প্রবাদ প্রসিদ্ধ মরকত বুদ্ধ। কেবল মরকত বুদ্ধ নয়, ওঙ্কারধামে নাকি একটি স্বর্ণময় বিরাট শিবলিঙ্গ ছিল। ওঙ্কারধামের বাসিন্দারা থেইস নামে একটি জাতিকে অত্যন্ত ঘৃণা করত। এই থেইসরা বাস করত বর্তমান শ্যাম দেশে। এখনো যারা ওখানে বাস করে তারা ওই থেইসদেরই বংশধর। বারংবার পরাজয়ের পর থেইসরা অবশেষে বিশেষ আয়োজন করে ওঙ্কারধামকে হঠাৎ আক্রমণ করে। একটা বড় যুদ্ধে তারা জয়ী হয়। জনৈক ভগ্নদূত সেই খবর নিয়ে ফিরে এলো। ওঙ্কারধামের সেনাপতি বললেন, তোমার খবর মিথ্যে হলে তোমার প্রাণদণ্ড হবে, আর তোমার খবর সত্য হলেও তোমার প্রাণদণ্ডই হবে। কারণ সবাই যখন বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে, তখন তুমি কাপুরুষের মতো পালিয়ে এসেছো। ভগ্নদূতের প্রাণদণ্ড হলো, কিন্তু ওঙ্কারধাম রক্ষা পেল না। পুরোহিতেরা নগর রক্ষা অসম্ভব দেখে মরকত বৃদ্ধ, স্বর্ণ শিবলিঙ্গ, অন্য অন্য মূল্যবান বিগ্রহ আর রাশি রাশি হিরেমণি মুক্তা তখনই সরিয়ে ফেলে গুপ্তস্থানে লুকিয়ে রাখলেন। অনেকেরই দৃঢ় বিশ্বাস বিজয়ী থেইসরা সেসব গুপ্তধন খুঁজে পায়নি। ওঙ্কারধামের ধ্বংসাবশেষের মধ্যে আজও কত লোক সেই গুপ্তধন খুঁজে বেড়ায়, কিন্তু আজও কেউ তার ঠিকানা আবিষ্কার করতে পারেনি। আমাদের এই পদ্মরাগ বুদ্ধ সেই গুপ্তধনেরই অংশবিশেষ কিনা কে তা বলতে পারে? বৈকাল অতীত হয়ে গেছে। সূর্যালোক তখন অরণ্যের মাথার উপরে উঠে গিয়েছে। দিনের আলোয় চতুর্দিক সমুজ্জ্বল বটে, কিন্তু এমন নির্জন ও নিস্তব্ধ যে রাত্রির স্তব্ধতার সঙ্গে তুলনা করা চলে। আরও মাইলখানেক পথ পেরিয়ে অমলবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ওই সেই সপ্ততাল গাছ। সপ্ততাল গাছ? সপ্ততাল গাছ আবার কি? ওই হচ্ছে আমাদের পথের শেষ নিশানা। পাশাপাশি ওই যে 7টা তাল গাছ দেখছেন, ওর পরেই সেই ভাঙা মন্দিরের প্রকাণ্ড বাঁধানো চত্বর, অর্থাৎ আমাদের পথের শেষ। কিন্তু পথের শেষে এসে মানিকের মনে জয়ন্তের শোক আরও বেশি করে জেগে উঠল। জয়ন্তের জন্য এদেশে আসা, পদ্মরাগ বুদ্ধের জন্য তার আগ্রহ ছিল অফুরন্ত। জয়ন্ত নেই, তবু যে সে এখানে এসেছে এ কেবল বন্ধুর ব্রত উদযাপন করবার জন্য। তারা সপ্ততালের তলায় এসে দাঁড়াল। তারপর একটা বাঁশ বনের প্রাচীর পার হয়ে সকলে সবিস্ময়ে দেখলে তাদের চোখের সামনেই রয়েছে চারিদিকে প্রায় 2 মাইল বিস্তৃত একটা মাঠ। সেই মাঠের মাঝখানে পাথরে বাঁধানো একটি প্রকাণ্ড চত্বর, এবং চত্বরের মাঝখানে একটি পুষ্করিণী। পুষ্করিণীর এক কোণ দিয়ে যে রাস্তাটি পশ্চিম মুখে চলে গিয়েছে, তারই প্রান্তে দেখা যাচ্ছে মস্ত একটি পাথরের মন্দিরের কতক অংশ। মন্দিরের বাকি অংশ গাছপালার ভিতরে ঢাকা পড়েছে। সকলে যখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো, সুন্দরবাবু বললেন, এইবার পদ্মরাগ বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। বার করো তো মানিক, তোমার সোনার চাকতিখানা। মানিক পকেট থেকে চাকতি বার করে সুন্দরবাবুর হাতে দিয়ে বললে, আপনি তাহলে নকশার পাঠোদ্ধার করে আমাদের বাহবা লাভ করুন। পুলিশের চাকরি নিয়ে ঢের ঢের হেয়ালি জলের মতো পড়ে ফেলেছে। এ তো সামান্য নকশা মাত্র। নকশায় এই তো রয়েছে পুকুরটা, চারিদিকে এই তো 4টে ঘাটের সিঁড়ি। কিন্তু নকশায় পুকুরের পশ্চিম কোণে এই যে 3 কোণা চিহ্নিত জায়গাটা রয়েছে, আসলে পুকুরের পশ্চিম কোণে তেমন ধারা কিছুই তো দেখছি না। ও কি সুন্দরবাবু, এরই মধ্যে মাথা চুল করছেন কেন? মাথা চুল করছে কে সাধে? এই নকশাখানা কেউ ঠাট্টা করে আঁকেনি তো। বোধ হয় না। আচ্ছা, দিনের আলো থাকতে থাকতে আগে মন্দিরের ভেতরে চলুন, সেখানে গেলে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে। ঠিক বলেছো, তাই চলো। দিনের আলো তখন নিবু নিবু হওয়ার সময় এসেছে। পাখিরা বিদায়ী গান গাইতে গাইতে বাসার দিকে ফিরতে শুরু করেছে। সূর্যের কিরণ আর দেখা যাচ্ছে না, যদিও অন্ধকারের ঘুম এখনো ভাঙেনি। মাঝখানে প্রকাণ্ড এক মন্দির,
তার উপর দিকটা ভেঙে পড়েছে। দেখলেই বোঝা যায় সম্পূর্ণ অবস্থায় এ মন্দিরটা অন্তত 100 ফুটের কম উঁচু ছিল না। মন্দিরের আগা গোড়া কারুকার্যে আর ছোট বড় মূর্তিতে ভরা, কিন্তু তার অধিকাংশই ভেঙে বা লুপ্ত হয়ে গিয়েছে মহাকালের নির্দয়তায়। বড় মন্দিরের চারপাশে যে 4টি ছোট মন্দির ছিল, এখন তাদের সামান্য চিহ্ন মাত্র অবশিষ্ট আছে। এখানে যেদিকেই তাকানো যায় কেবলই ধ্বংসের লীলা স্তম্ভিত হয়ে আছে মৃত্যু স্তব্ধতার কোলে। মন নেতিয়ে পড়ে, প্রাণ হাহা করে, চোখে বিষণ্ণতা জাগে। সকলে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করল। মন্দিরের ভিতরে তখন আলো আধারের খেলা আরম্ভ হয়েছে। সহজে দূরের জিনিস স্পষ্ট চোখে পড়ে না। চূড়া ভেঙে পড়েছে বলে উপর পানে তাকিয়ে দেখা গেল পশ্চিমের আরক্ত রাগে রঞ্জিত নীলাকাশকে। মন্দির গর্ভ খুব প্রশস্ত, তার মধ্যে বড় বড় অনেকগুলো হলঘরের ঠাঁই হতে পারে। ভিতরের চারিকোণে 4টি মানুষের চেয়েও ডাবল বড় অবলোকিতেশ্বরের বুদ্ধের দণ্ডায়মান মূর্তি। একটি মূর্তি কতকটা অটুট আছে, বাকি মূর্তি 3টির কারুর দেহের উপরিভাগ নেই, কারুর পদযুগল নেই, কারুর মুন্ড নেই। দেওয়ালেও খোদিত ভাস্কর্য কাজ আছে, কিন্তু অস্পষ্ট আলোতে ভালো করে দেখা যায় না। মন্দিরের পশ্চিম দেওয়ালের সামনে প্রকাণ্ড একটি মূর্তিশূন্য বেদি রয়েছে, কালো পাথরে গড়া। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে অমলবাবু বললেন, ওরই উপরে আমরা সেই ছোট্ট বুদ্ধ মূর্তিটি পেয়েছিলাম। অতটুকু একটা মূর্তির জন্য এত বড় একটা মন্দিরের এত বড় কালো পাথরের বেদি গড়া হয়েছিল? সে মূর্তি কখনো এমন মন্দিরের প্রধান দেবতা হতে পারে না। আমারও সেই সন্দেহ হয়। মন্দিরের অপ্রধান মূর্তিগুলি যখন এমন প্রকাণ্ড, আমার বিশ্বাস বেদির উপর থেকে প্রধান মূর্তিটিকে হয়তো কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছিল। পরে পূজার বেদিতে দেবতার অভাব কতকটা দূর করবার জন্যে কোনো ভক্ত এই মূর্তিটিকে স্থাপন করেছিল। খুব সম্ভব তাই। কি সুন্দরবাবু, নকশা দেখে কিছুই বুঝতে পারছেন না তো? আমিও পারিনি। হ্যাঁ, এ হচ্ছে একখানা বাজে নকশা, কোনো ধাপ্পাবাজের আঁকা। আমরা সবাই হচ্ছি মহা হাঁদা গঙ্গারাম। এক টুকরো হিজিবিজি দেখে জমালয়ের রাস্তায় ছুটে এসেছি। পদ্মরাগ বুদ্ধ, সোনার পাথর বাটি, যা নয় তাই। মানিক চাকতিখানা সুন্দরবাবুর হাত থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মন্দির গর্ভে অন্ধকার তখন আলোকের শেষ আভাটুকুও নিভিয়ে দেবার চেষ্টা করছিল। সেই মহা নির্জনতার স্বদেশে, সেই মান্ধাতার আমলের মন্দিরের প্রাচীন স্তব্ধতা যেন ঘনায়মান ও হিংস্র অন্ধকারের মূর্তি ধরে সকলের প্রাণ মনের উপরে চেপে বসতে চাইছিল। উপর দিকে হঠাৎ ঝটপট ঝটপট শব্দ হলো। নিরবচ্ছিন্ন নীরবতার মাঝখানে সেই শব্দগুলোকে শোনালো যেন বন্দুকের আওয়াজের মতো। চমকে এবং দোদুল ভুঁড়ি নাচিয়ে লাফিয়ে উঠে সুন্দরবাবু সভয়ে ঊর্ধ্বমুখে দেখলেন ভাঙা মন্দিরের ফাঁকে তখনও উজ্জ্বল আকাশপটে কালো কালো চলন্ত দাগ কেটে কি কতকগুলো উড়ে গেল। বাদুর না, অন্ধকারের কালো বাচ্চা। নকশায় বেদির গায়ে সিঁড়ি আঁকা রয়েছে, কিন্তু এখানে সিঁড়ি কোথায়? এ প্রতিধ্বনিও বলবে কোথায় সিঁড়ি? ও সিঁড়ি ফিরি কিছুই পাওয়া যাবে না। আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। জয়ন্ত বেচারা বেঘরে প্রাণ দিলে। এখান থেকে পালাই চলো মানিক, মানিক। পালাবো কেন? এই জায়গাটা ভালো নয়। ওহো, আমার বুক ছ্যাঁত করছে। আমার বুক অকারণে ছ্যাঁত করে না। এটা নিশ্চয়ই হানা মন্দির। মানিক হেসে উঠল। তার হাস্যধ্বনি মন্দিরের অন্ধকার ভরা কোণে কোণে প্রতিধ্বনি তুললেন। শোনালো ঠিক অন্ধকারের হাসির মতো। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ কণ্ঠে বললেন, তুমি হেসো না মানিক। এমন স্বাভাবিক শুদ্ধতা তুমি কখনো অনুভব করেছো? 1 মাইল দূরে একটা আলপিন পড়লেও যেন শোনা যায়। মানিক কোনো কথায় কান না পেতে মন্দিরের বেদির উপরে হাত বুলোতে লাগলো। তারপর ফিরে বললে, অমলবাবু, এই বেদির গায়ে কখনো যে সিঁড়ি আঁকা ছিল তার চিহ্নটুকুও দেখছি না, অথচ নকশায় সিঁড়ি আঁকা রয়েছে। এর মানে কি?
আমার বোধ হয় এ নকশাখানা অন্য কোনো জায়গার। অসম্ভব, নকশার সঙ্গে এখানকার বাকি সমস্তই হুবহু মিলে যাচ্ছে। এই সিঁড়ির হয়তো কোনো গুপ্ত অর্থ আছে। থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের পক্ষে ও গুপ্ত অর্থ থাকা না থাকা দুই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে বলে উঠলেন, মানিক মানিক, কে যেন এখানে চাপা হাসি আসছে। কই? হাসি আবার থেমে গেল। ও আপনার মনের ভুল, আমি কোনো হাসি শুনিনি। অমলবাবু, আপনিও শোনেননি? না, কে আবার হাসবে? এখানে আমরা তিনজন ছাড়া আর তো কেউ নেই। শুনিনি বললেই হলো। আমি স্পষ্ট শুনেছি, কে যেন লুকিয়ে লুকিয়ে হাসি চেপে রাখবার চেষ্টা করেও পারলে না। তাহলে আপনার পিছনে ওই যে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, ওকে জাগ্রত বলে মানতে হয়। আপনার ভয় দেখে উনিই হেসে ফেলেছেন। সুন্দরবাবু তাড়াতাড়ি দুপা পিছিয়ে এসে ফিরে তাকালেন। আসন্ন সন্ধ্যায় আবছায়া মেঘে প্রকাণ্ড অবলোকিতশ্বর দাঁড়িয়ে আছেন। তার প্রস্তর চক্ষুর প্রশান্ত দৃষ্টি যেন সুন্দরবাবু মুখের পানেই তাকিয়ে আছে এবং তার ওষ্ঠাধর স্নিগ্ধ হাস্যে বিকশিত। সুন্দরবাবু বিস্ফারিত আড়ষ্ট চোখে দেখলেন আচম্বিতে বুদ্ধমূর্তি জ্যান্ত হয়ে টলমলিয়ে নড়ে উঠল। বলে সুন্দরবাবু সুদীর্ঘ এক লাফ মেরে একেবারে মানিকের ঘাড়ের উপরে এসে পড়লেন। অমলবাবু উত্তেজিত স্বরে বললেন, বুদ্ধদেব নড়ে উঠেছেন মানিক, আমি সচক্ষে দেখেছি। মানিক বিস্মিতভাবে তাকিয়ে দেখলে মূর্তি যেমন স্থির ছিল তেমনই রয়েছে। সে ভর্ৎসনার স্বরে বললে, আপনারা দুজনেই পাগল হলেন নাকি? পাগল এখনো হয়নি মানি, কিন্তু পাগল হতে আর বেশি বিলম্ব নেই। পাথরের মূর্তি হাসে, পাথরের মূর্তি নড়ে, এমন ব্যাপার কেউ কখনো দেখেছে? এই দেখুন, আমি মূর্তির গায়ে হাত দিয়েছি, একেবারে জড় পাথর, এর মধ্যে কোনো প্রাণ নেই। হঠাৎ সেই প্রস্তর মূর্তি একখানা জীবন্ত ও বলিষ্ঠ বাহু বাড়িয়ে সবলে মানিকের হাত চেপে ধরল। আকস্মিক আতঙ্কে আচ্ছন্ন হয়ে মানিক প্রাণপণে চেঁচিয়ে উঠল, সুন্দরবাবু, অমলবাবু! যদিও দূর থেকে অন্ধকারে কিছুই দেখা গেল না, তবু সাহসী মানিককে অমনভাবে আর্তনাদ করতে দেখে সুন্দরবাবু তখনই বুঝে নিলেন যে ভয়ঙ্কর ভুতুড়ে কোনো ঘটনা ঘটেছে। মানিককে সাহায্য করবেন কি? তিনি নিজেই প্রায় মূর্ছিত হয়ে সেইখানে বসে পড়লেন। পালাবার শক্তি পর্যন্ত রইল না। অমলবাবুর অবস্থাও তথৈবচ। মানিক দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের হাতখান ছিনিয়ে নেবার চেষ্টা করলেন, কিন্তু পারলে না। যে হাতখানা এমন বজ্রমুষ্টিতে তার হাত চেপে ধরেছে তা কিন্তু পাথরের নয়, রক্তমাংসে গড়া মানুষের হাত। মানিক তাড়াতাড়ি বাঁ হাতে নিজের কোমরবন্ধ থেকে ধারালো ছুরিখানা বার করে ফেললেন। জয়ন্ত! বলতে বলতে বুদ্ধমূর্তির পিছন থেকে সশরীরে সকলের চোখের সামনে বেরিয়ে এসে দাঁড়ালো হাস্য মুখে জয়ন্ত। অমলবাবু একেবারে থ হয়ে গেলেন। এই যে জয়ন্তের প্রেতাত্মা, সে সম্বন্ধে সুন্দরবাবুর কোনোই সন্দেহ রইল না। তিনি প্রায় কাঁদো কাঁদো মুখে দুই হাতে নিজের চোখ ঢেকে ফেললেন, কারণ তার পক্ষে এমন সচক্ষে প্রেত দর্শন অসম্ভব। মানিক বিস্ময়ে, আনন্দে ও উচ্ছ্বাসে প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললে, জয়, জয়, তুমি বেঁচে আছো? কিন্তু তোমার সেই গুলিতে ছেঁদা টুপি, জমির উপরে দু জায়গায় রক্তের দাগ, তোমার অন্তর্ধান, এসবের অর্থ কি? মানিক, এতদিন আমার সঙ্গে থেকেও তোমার পর্যবেক্ষণ শক্তি যে বাড়ল না, এই বড় দুর্ভাগ্যের কথা। জমির উপরে রক্তের দাগ আর ছেঁদা টুপি দেখেই হাল ছেড়ে দেয়া তোমার উচিত হয়নি। তুমি আমার পায়ের মাপ জানো। এখানে আমার টুপিটা পড়েছিল, সেখানে তুমি যদি আমার পদচিহ্ন পরীক্ষা করতে, তাহলে স্পষ্ট দেখতে পেতে যে আমি দু পায়ে হেঁটে পাশের জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকেছি। আর যেখানে অনেকটা রক্ত ছিল, সেখানটা খুঁজলে তুমি আমার পায়ের দাগ দেখতেই পেতে না, কারণ সেখানে আমি একবারও যাইনি। তবে আমি যখন বাংলোর দিকে ফিরছিলাম, তখন শত্রুরা অতর্কিতে আমাকে আক্রমণ করে।
প্রথমে বন্দুক ছুড়ে আমি তাদের একজনকে মাটিতে পেড়ে ফেলি বটে, কিন্তু পর মুহূর্তেই তাদের বন্দুকের একটা গুলি আমার টুপি ভেদ করে মাথার খানিকটা ছাল তুলে নিয়ে বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য মাটিতে আছড়ে পড়ে চিরপুরাতন কৌশল অবলম্বন অর্থাৎ মৃত্যুর ভান করে পড়ে রইল। তারপর 10-11 জন লোক আমার কাছে ছুটে এলো। আমার জামা হাতড়ে সেলাই করা পকেট কেটে সোনার চাকরিখানা বার করে নিল। এমন সময় তোমাদের পায়ে শব্দ পেয়ে তারা তাদের মৃত বা আহত সঙ্গীকে মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। আমিও উঠে জঙ্গলের ভিতরে অদৃশ্য হলুম। কেন? আমি জানতুম তোমরা এই মন্দিরের দিকেই আসবে আর শত্রুরা তোমাদের পিছু নেবে, কারণ চাবি তারা পায়নি। স্থির করলুম আমিও লুকিয়ে তাদের উপরে পাহারা দেব, যাতে তারা তোমাদের অনিষ্ট করতে না পারে। তারা জানে আমি বেঁচে নেই, সুতরাং আমি যে তাদের পিছু নিয়েছি এ সন্দেহ তারা করবে না। তোমাদের সঙ্গে থাকলে আমার এই সুবিধা হতো না। আমিও জানতে পারতুম না যে রাত আঁধারে বনে বাদারে বিপদ আসবে কোন দিক থেকে। এতক্ষণে বুঝলুম চ্যানের হাত থেকে কে আমায় বাঁচিয়েছে। হ্যাঁ, ওঙ্কারধামে চ্যান যখন তোমার গলা টিপে ধরে, আমি ছুটে গিয়ে বন্দুকের কুঁদোর বাড়ি তার মাথায় মারি। সে তখন ছোড়া বার করে আমাকে আক্রমণ করতে আসে। আমি জুজুৎসুর এক প্যাঁচ কষতেই সে জমি আশ্রয় করলে, আর পড়বার সময় চ্যানের নিজেরই ধারালো ছোড়ায় তার বাঁ হাতের একটা আঙুল গেল উড়ে। সেই সময় তার কাছ থেকে সোনার চাকরিখানা আমি আবার কেড়ে নিই। চ্যান বেগতিক দেখে চম্পট দেয়। সোনার চাকরি তোমার দরকার হবে বুঝে সেখানা তোমার বুকের উপরে রেখে আমি অদৃশ্য হই। আমি জানতাম তোমার দলের কেউ না কেউ সেখানে দেখতে পাবেই। কিন্তু জয়ন্ত, তুমি কি অনাহারে আছো? মোটেই না বন্ধু, এখানকার নদী জলহীন আর গাছ ফলহীন নয়। হ্যাঁ, ভালো কথা। এইবার আমার একটা জিজ্ঞাসা আছে। সেই মাঠে শত্রুদের গতিরোধ করবার বুদ্ধি তোমাদের কার মাথায় প্রথম আসে? প্রস্তাব করেছিলাম আমি, সমর্থন করেছিলেন সুন্দরবাবু। বাহ, চমৎকার। মানিক, তুমি যে চাল চেলেছ তা সত্যিই অতুলনীয়। এই এক চালেই তোমরা নিরাপদ হয়েছ। আমিও তারপরে তোমাদের চেয়েও দ্রুত পদে এগিয়ে এই মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিল। বেশ করেছিলে, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছিলে কেন? মোটেই ভয় দেখাইনি। আপনার ছেলে মানুষের ভয় দেখে আমার হাসি চাপতে গিয়েও পারলুম না, আর তাই শুনেই আপনি একেবারে খেপে গেলেন না? খামোকা খেপিনি। পাথরের বুদ্ধ জ্যান্ত হলে কে না। মূর্তিটাই নড়বড়ে। কত কালের পুরনো ভাঙা মূর্তি, হাত দিলেই নড়ে। বিশ্বাস না হয় আপনিও একবার হাত দিয়ে ঠেলা মেরে দেখুন না। না 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 না, আমি হাত দিয়ে ঠেলে দেখতে চাই না। আমি এখান থেকে পালাতে চাই। সে কি, এখনই পালাবেন কোথায়? এখনো যে পদ্মরাগ বুদ্ধ লাভ হয়নি। সে লাভের আশায় গয়া, সে নকশার কোনো মানে হয় না। এখন লাভে ব্যাং অপচয়ে ঠ্যাং করেই আমাদের মুখ শুকিয়ে ঘর পানে ফিরতে হবে যে। সুন্দরবাবু, নকশার মানে আমি বুঝেছি বলেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। নকশার মানে বুঝেই আপনি এখানে এসেছেন? হ্যাঁ অমলবাবু, কলকাতাতেই যখন আমি আপনার মুখে শুনলুম যে নকশায় সিঁড়ি আছে, অথচ বেদির গা বেয়ে কোনো সিঁড়ি আপনি দেখেননি, তখনই তার অর্থ বোঝবার চেষ্টা করছিল। এখন দেখা যাক আমার আন্দাজ ঠিক কিনা। ওহে হাতি সিং, তোমার লোকজন নিয়ে মন্দিরের ভিতরে একটু এসো দেখি। বড় অন্ধকার, আগে আলোগুলো জ্বালাও। হাতি সিং সদল বলে বাহির থেকে ভিতরে এলো। 4টে পেট্রোলের লণ্ঠন জ্বালা হলো। এই প্রাচীন মন্দির হয়তো রাত্রে কখনো এত উজ্জ্বল আলো দেখবার সৌভাগ্য লাভ করেনি। আলো দেখে ধরে প্রাণ এলো। এখন দেখছি বাইরেই অন্ধকার। আমি আর বাইরে বেরোচ্ছি না। বেদিটা এখানে এসেই আমি দেখে নিয়েছি। মানিক, তুমি যদি বন্দুকের কুঁদো দিয়ে ঘা মেরে পরীক্ষা করতে, তাহলে বেদিটা যে ফাঁপা এটা বুঝতে তোমার কোনো কষ্টই হতো না। হাতি সিং, তোমার লোকজনদের কুড়ুল নিয়ে এই বেদিটা ভেঙে ফেলতে বলো। হাতি সিং এর অনুচরেরা তখনই বেদি ধ্বংসে প্রবৃত্ত হল। অন্য সকলে বিপুল কৌতূহলে
আগ্রহদীপ্ত চক্ষে তাদের কাণ্ড দেখতে লাগলো। পাথরের বেদি যখন ফাঁপা তখন ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কুড়ুলের পর কুড়ুলের ঘা, অতি নিস্তব্ধ মন্দির ঘন ঘন শব্দে পরিপূর্ণ হয়ে যেন গম গম করে উঠল। শব্দের চোটে সেই নড়বড়ে বুদ্ধমূর্তি আবার কাঁপতে শুরু করেছে দেখে সুন্দরবাবুর গায়ে কাঁটা দিলে। বেদিটা গাঁথা ছিল কয়েকটা বড় বড় পাথর দিয়ে। এক একখানা পাথর সরানো হয় আর বেদির ফাঁকা কিন্তু অন্ধকার ভরা গর্ভ ক্রমেই বড় হয়ে উঠছে। ব্যাস, আর পাথর সরাতে হবে না। হাতি সিং, একটা লণ্ঠন উঁচু করে তুলে ধরো তো। হাতি সিং ভাঙা বেদির গর্তের উপরে একটা 1000 বাতি লণ্ঠন তুলে ধরলেন। উঁকি মেরে দেখা গেল গর্তের ভিতর দিয়ে একসার পাথরের সিঁড়ি নিচের দিকে সোজা নেমে গিয়েছে। এখন বুঝতে পারছো তো মানিক, যে রহস্য চোখে দেখা যায় না, সোনার চাকতির নকশা তাই এঁকে রেখেছে। আমি গোড়াতেই এটা বুঝতে পেরেছিল। নকশা যদি বাজে হতো তাহলে অত সাবধানে, অত গোপনে আর অত যত্ন করে বুদ্ধ মূর্তির মধ্যে রক্ষা করা হতো না। পদ্মরাগ বুদ্ধকে যদি প্রমাণ করতে চাও তাহলে আমার সঙ্গে এই সিঁড়ি দিয়ে নিচে নামবে, চলো। জয়ন্তবাবু, আশ্চর্য আপনার বুদ্ধি। বুদ্ধি হচ্ছে স্বাভাবিক, তা আশ্চর্য নয়। সব মানুষ যে তার ব্যবহার করতে পারে না, এইটাই হচ্ছে আশ্চর্য। তাই তো, এদি আবার নতুন বিপদ দেখছি। ওই পাতালের ভেতরে ঢুকলে আবার বেরোতে পারবো তো? ওখানে কোন ভয়ঙ্কর ওত পেতে আছে কে তা জানে। তাহলে আমরা নিচে নামি, আপনি এখানে বসে বিশ্রাম করুন। এই এই এই, এই, একলা? বাপরে, তাও কি হয়? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি 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 তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবো, যা থাকে কপালে। আমাদের সঙ্গে 8টা পেট্রোলের লণ্ঠন আছে, সবগুলোই জেলে ফেলো। পাতালের অন্ধকারে যত আলো ততই ভালো। সামনে, মাঝখানে, পিছনে প্রদীপ্ত লণ্ঠন নিয়ে সকলে একে একে সেই নিম্নগামী সোপান শ্রেণী দিয়ে নামতে লাগলো। পরে পরে 20টি ধাপ নেমে সিঁড়ি শেষ হলো। তারপর দেখা গেল একটি সমতল পথ সোজা এগিয়ে গিয়ে দূরের অন্ধকারের ভিতর হারিয়ে গিয়েছে। পথটাও পাথরে বাঁধানো এবং নিতান্ত অপ্রশস্ত নয়। 3 জন লোক পাশাপাশি চলতে পারে। গুহাপথের সেই যুগে যুগে সঞ্চিত নিবিড় তিমির সহসা আজ আলোকের আঘাতে যেন মৌন চিৎকারে আর্তনাদ করে পায়ে পায়ে দূরে সরে যেতে লাগলো সভয়ে। সেখানকার বহুকাল ব্যাপী নিদ্রিত স্তব্ধতাও আজ এতগুলো আধুনিক জুতার খটখট শব্দে যেন অত্যন্ত যাতনায় ধড়ফড় করতে করতে মরে গেল। সুন্দরবাবু সংকুচিত সন্দেহে গুহাপথের বদ্ধ হাওয়া সশব্দে শুঁকতে শুঁকতে বললেন, আলিপুরে চিড়িয়াখানায় গিয়ে সে গন্ধ পাই, এখানেও আমি যেন সেই রকম দুর্গন্ধই পাচ্ছি। এই গুহাপথ কতকাল যে বন্ধ আছে তা কে জানে। হয়তো আপনি বিষাক্ত বাষ্পের গন্ধ পাচ্ছেন। এ বাষ্প টাষ্পর গন্ধ নয়। তাহলে এটা বোধহয় ভূতের গায়ের দুর্গন্ধ। ঠাট্টা করো না মানি, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। এখানে যে ভূত নেই তা কি করে জানলে? ভূতের পক্ষে এটা হচ্ছে অতি মনোরম স্থান। আলো নেই, হাওয়া নেই, শব্দ নেই। এখানে থাকবে না তো ভূত কোথায় থাকবে? কেন? আপনার মাথার ভিতরে? আপনার মাথাটি হচ্ছে ভূতের স্বদেশ, ওখানে নিত্য নতুন ভূতের জন্ম হয়। সাবধান, আর কেউ এগিয়েও না। প্রত্যেকেই সচমকে থমকে দাঁড়িয়ে পড়ল। কেবল সুন্দরবাবু পায়ে পায়ে পিছু হটতে লাগলেন এবং একেবারে সকলের পিছনে না গিয়ে আর থামলেন না। কি ব্যাপার জয়, কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে? মানিক কান পেতে শুনতে লাগলো। হ্যাঁ, একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে বটে। কেবল অদ্ভুত নয়, ভয়াবহ। ও কিসের শব্দ জয়? ঠিক বুঝতে পারছি না। পাথরের উপর দিয়ে কারা যেন অনেকগুলো বস্তা টেনে নিয়ে যাচ্ছে। না, যাচ্ছে নয়, টানতে টানতে আমাদের দিকে এগিয়ে আসছে। ভগবান,
এই ডান পিঠে ছোড়াগুলোর সঙ্গে এদেশে এসে কি ভুলই করেছি, আর কি দেশে ফিরতে পারবো? একটা অজ্ঞাত অপার্থিব বিপদের আশঙ্কায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। এতকালের বদ্ধ আলোহারা বায়ুহারা সুড়ঙ্গ পথ সমাধির চেয়েও যা সুরক্ষিত ও সুদুর্গম, তার মধ্যে বস্তা টেনে শব্দের সৃষ্টি করছে কে বা কারা? আর এদিকেই বা এগিয়ে আসছে কেন? যার মধ্যে জীবন্ত জীবের আবির্ভাব অসম্ভব, সেখানে এ কি অভাবিত ব্যাপার? মানিক, ব্যাপারটা বড় সুবিধার নয়। বন্দুক তৈরি রাখো। হ্যাঁ, বন্দুক তৈরি রাখবে বটে। এই পাতালপুরে কোনো কুম্ভকর্ণের বেটা কত শত বৎসর ধরে ঘুমিয়েছিল, মজার মজার স্বপ্ন দেখে আরাম করছিল, এখন অসময়ে এখানে অনধিকার প্রবেশ করে আমরা তার ঘুম ভাঙিয়ে দিলাম। বন্দুক ছুটে করবে কি? বন্দুকের গুলি তো হজমি গুলির মতো পপ পপ করে গিলে ফেলবে। জয়ন্ত মানিক কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। বস্তা টানার মতো শব্দ ক্রমেই বেড়ে উঠেছে। সেই সঙ্গে আরও একটা বেয়ারা আওয়াজ শোনা যেতে লাগলো। কে যেন মাটির উপরে দুমদুম করে খুব ভারী ভারী জিনিস আছড়ে ফেলছে অত্যন্ত অধীরভাবে। জয়ন্ত এসব শব্দের অধীশ খুঁজে পেলে না। এ যেন কার আস্ফালনের শব্দ। অমলবাবু রুদ্ধশ্বাসে বললেন, জয়ন্তবাবু, সেকালে গুপ্তধন রক্ষা করবার জন্যে জক রাখা হতো বলে প্রবাদ শুনেছি। তা কি তবে সত্য? যে আসছে সে কি জক? পদ্মরাগ বুদ্ধ হচ্ছেন অহিংসার দেবতা। এখানে জক রাখা মানে একটি জীবের প্রাণবধ করা। কোনো বৌদ্ধ পুরোহিত সে মহাপাপ করতে পারেন না। জকের কথা সত্যি কিনা জানি না, সত্যি না হওয়াই সম্ভব। তবে সত্য হলো এখানে জক কেউ রাখেনি। তবে ও কে আসছে? ভগবান জানেন। এবার ভীষণ একটা গর্জন শোনা গেল। বদ্ধ সুড়ঙ্গের আবহাওয়ায় বিকৃত হয়ে সেই ভয়াবহ ধ্বনি এমন অদ্ভুত শোনালো যে সেটা কিসের গর্জন কিছুই বোঝা গেল না। ক্রমাগত চমকে চমকে আজ মারা পড়বো নাকি? আমার আর সহ্য হচ্ছে না। চললুম আমি উপরে। এর চেয়ে ওপরের অন্ধকারে বসে ভয় পাওয়া ভালো, বনের ভাগ ভাল্লুকের পেটে যাওয়াও ভালো। তিনি সুড়ঙ্গ মুখের দিকে চোঁচা দৌড় মারলেন। সুড়ঙ্গ পথের অনেক দূরে, যেখানকার নিরেট অন্ধকারের গায়ে থেকে লণ্ঠনের আলো ব্যর্থ হয়ে যাচ্ছে, সেইখানে ফুটে উঠল বিদ্যুৎ খণ্ডের মতো দুটো জ্বলন্ত চক্ষু। সে বিচিত্র চোখ নিষ্পলক, তার আগুন একবারও নিভছে না। আজ আর গোয়ার তুমি করা নয় মানিক, আজ আমাদের ফিরতেই হবে। এখনো সময় আছে। সকলে মিলে পরামর্শ করে কাল সকালে আবার ফিরে আসা যাবে। চলো আমরা বাইরে যাই। কিন্তু ওসব কিসের শব্দ? ও কার গর্জন? ও কার চোখ? কিছুই তো বোঝা গেল না। উঠতে গেলে প্রাণ দিতে হয়। শিগগিরই উপরে চলো। সকলে দ্রুত পদে উপরে উঠে দেখলে ভাঙা বেদির গায়ে হেলান দিয়ে মরার মতো হলদে মুখে সুন্দরবাবু চুপ করে বসে আছেন। সুন্দরবাবু, আজ আপনারই জয় জয়কার। পলায়নে আপনি হয়েছেন আমাদের পথপ্রদর্শক। সুন্দরবাবু তখন উত্তর দেবারও শক্তি ছিল না। আমাদের এখানে থাকা নিরাপদ নয়। সুড়ঙ্গের মুখ খোলা। দপদপে চোখ দিয়ে যে আমাদের দেখছে সে এখানে খুঁজতে আসতে পারে। চলো আমরা মন্দিরের পিছনে বনের ভিতরে যাই। আজকের রাতটা গাছের উপরে উঠেই কাটাতে হবে। তার চেয়ে পাথরগুলো আবার যথাস্থানে রেখে গর্ত আবার বন্ধ করে দিলে হয় না? না, পাথর তো এখন আর গেঁথে দেওয়া সম্ভব নয়। সুড়ঙ্গে যার সাড়া পেয়েছি তার আকার নিশ্চয়ই অসাধারণ। ওই আলগা পাথরগুলো তার এক ধাক্কায় হুড়মুড় করে ঠিকরে পড়বে। সুন্দরবাবু এতক্ষণে ভাষা পেয়ে বললেন, হ্যাঁ, জয়ন্তর প্রস্তাবই যুক্তিসঙ্গত। পথ খোলা পেলে ও দানবটা হয়তো গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে যেতেও পারে। ভগবান করুন আপনার অনুমানই যেন সত্য হয়। ও পাপ বিদেয় হলে তো সব ল্যাঠা চুকে যায়। সুড়ঙ্গের গর্ত ভেদ করে আবার একটা বুকের রক্ত ঠান্ডা করা গভীর গর্জন বাইরে ছুটে এলো। সে গর্জনের সঙ্গে জড়ানো রয়েছে যেন বিষম ক্রোধ ও বিপুল ক্ষুধার ভাব, যেন আসন্ন মৃত্যুর গর্জন। শুনলেই বুকের ভিতরে জীবনের স্পন্দন স্তম্ভিত হয়ে যায়। সে আসছে, সে আসছে। তোলো তোলো, সব তল্পি তল্পা তোলো ছোট বোনের দিকে।
রাত তখন বেশি নয়, কিন্তু এরই মধ্যে বনবাসিনী নিশীথিনীর দুটি মন্ত্রে চতুর্দিকের নির্জনতা যেন আচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশে চাঁদ নেই, অন্ধকারের সাম্রাজ্য আজ অপ্রতিহত। বাতাস যেন কাঁদতে কাঁদতে বয়ে আনছে দূর বনের আর্তধ্বনি। মন্দিরের পিছনে একটি ছোট মাঠ, তারপর আবার অরণ্য। সেই দিকে এগোতে এগোতে জয়ন্ত বললে, মানিক, ভাগ্যিস বুদ্ধি করে বিষাক্ত বাষ্পের বোমা এনেছিল। কেন বলো দেখি? কাল সকালে সুড়ঙ্গের মধ্যেই বোমা ছুঁড়ে দেখব কোনো ফল হয় কিনা। যদি ফল না হয়, যদি ওটা কোনো জীব না হয়, মানে? ওটা কোনো ভৌতিক কাণ্ড হওয়া কি অসম্ভব? মানিক, শেষ পর্যন্ত তুমিও কি সুন্দরবাবুর দলে ভিড়তে চাও? ওই সুড়ঙ্গের মধ্যে পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে? না পারাই স্বাভাবিক, কিন্তু ও যে পেরেছে, হয়তো তারও এমন কোনো স্বাভাবিক কারণ আছে যা আমাদের অজানা। ভূতের কথা মনেও এনো না মানিক। ভূতের গল্প পড়তে ভালো লাগে, কারণ অসম্ভবের দিকে মানুষের টান থাকে, কিন্তু ভূত নেই। বোধহয় তখন শেষ রাত। আকাশে চাঁদের আভাস জেগেছে মাত্র। গাছের উপরে সকলে বসেছিল অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায়, কিন্তু তা সত্ত্বেও সুন্দরবাবুর নাসিকা রাত্রির স্তব্ধতা দূর করবার জন্যে কম চেষ্টা করছিল না। এমনকি মানিকের মতো হচ্ছে তার নাকের ডাকাডাকিতে ভয় পেয়ে সে গাছের সব পাখি ও বানর তো দূরের কথা, এমনকি ভূত পেতনিরাও নাকি অন্য গাছের সন্ধানে পালিয়ে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। আচম্বিতে উপরি উপরি দুবার বন্দুকের শব্দে সকলের তন্দ্রা গেল ছুটে। সুন্দরবাবু বেজায় চমকে বিনা বাক্য ব্যয়ে ঝুপ করে ডাল থেকে পড়ে গেলেন, কিন্তু তিনি বিলক্ষণ হুঁশিয়ার ব্যক্তি বলে ধরাতলে অবতীর্ণ হবার আগেই খপ করে আর একটা ডাল ধরে ফেলে শূন্যে দুলতে ও ঝুলতে লাগলেন। রাতের মর্মভেদ করে নানা কণ্ঠের চিৎকার ও আর্তনাদ দূর থেকে ভেসে এলো। কারা যেন ভয়ানক আতঙ্কে চিৎকার করছে এবং দারুণ যাতনায় কাঁপছে। জয়, জয়, কি মানিক? শুনেছো? আমাদের এখন কি করা উচিত? চুপ করে এখানে বসে থাকা উচিত। এই অরণ্য এখন মৃত্যুর রাজ্য, নিচে নামলেই মরব। কিন্তু ও কিসের গোলমাল? কাল সকালে বুঝতে পারবো। এখানে আর কথা কইও না, কথা কইলেই হয়তো বিপদকে ডেকে আনা হবে। নিচের ডাল থেকে করুণ স্বরে শোনা গেল, কিন্তু আমাকে যে কথা কইতেই হবে। গাছের ডাল ধরে আমি ঝুলছি, তোমরা সাহায্য না করলে আমি আর বেশিক্ষণ পারবো না। অমলবাবুর সঙ্গে মানিক কোনো রকমের ডাল বেয়ে সুন্দরবাবুর কাছে অর্থাৎ মাথার উপরে গিয়ে হাজির হলো। বৈজ্ঞানিকের মতে আমাদের পূর্বপুরুষরা গাছের ডাল ধরে ঝুলতে পারতেন। সে অভ্যাস ভুলে গিয়ে আপনি ভালো করেননি সুন্দরবাবু। ডাল ধরে ঝুলতে ঝুলতে সুন্দরবাবু বললেন, মানিক, তোমার ঠাট্টা শুনলে আমার অঙ্গ জ্বলে যায়। না না না, এখন আমাকে টেনে তুলবে না বচন শোনাবে? ফের কথা কয়। দূরের কোনো গোলমাল আর শোনা যায় না। শব্দগুলো যেন স্তব্ধতা সাগরের মধ্যেই কয়েক খণ্ড স্টকের মতো পড়ে ডুবে কোথায় তলিয়ে গেল। এখন শুধু কালো রাত করছে থমথম, মুখর ঝিল্লি করছে ঝিমঝিম, বনের গাছ করছে মরমর, এবং ম্লান খণ্ড চাঁদ নিবু নিবু চোখে করছে উষার কোলে মৃত্যুর অপেক্ষা। গাছে গাছে পাখির দল বনভূমির সবুজ জগতে দিকে দিকে উচ্ছ্বসিত আনন্দে রটিয়ে দিলে, জাগো লতা পাতা, জাগো ফল ফুল, জাগো অলি প্রজাপতি। পূর্বের শোভাযাত্রায় দিবারানীর সোনার মুকুট দেখা দিয়েছে। জাগো সবাই। সকালের প্রথম আলো কি শান্তিময়, সকালের নতুন বাতাস কি মিষ্টি। এই পৃথিবীতে কখনো যে কালো কুৎসিত ভয়ময় রাত ছিল তার কথা যেন মনেও পড়ে না। আগে স্টোভে চড়িয়ে দাও চায়ের কেটলি। কি জানি বাবা, যে জায়গায় যাচ্ছি জীবনে হয়তো আর চা খেতে হবে না। ওহে ওহে, এয়ারটাইট টিনে তোমরা রসগোল্লার সন্দেশ এনেছিলে না? ক্ষমা ঘৃণা করে গোটা 10-12 আমার দিকে ছুঁড়ে মারো মারো মারো। ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট মানুষের সাহস আর শক্তিকে
দুগুণ বাড়িয়ে তোলে। মানিক, নিয়ে এসো রসগোল্লা, সন্দেশের টিন। জয়ন্ত ভায়া, এই জন্যেই তো তোমার সঙ্গে আমার বেশি ভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার মতো মনের মানুষ দুর্লভ। প্রাতরাশ শেষ করে সকলে আবার ভাঙা মন্দিরের দিকে অগ্রসর হলো। সুন্দরবাবু আকাশ বাতাস কাঁপিয়ে কয়েকবার দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে নিলেন। সুন্দরবাবু, শ্রী দুর্গার কান দুটি কালা নয়, অমন বিকট স্বরে না চেঁচালেও তিনি শুনতে পাবেন। হ্যাঁ, ঠাট্টা শুরু হলো তো। আচ্ছা মানিক, তুমি আমার পিছনে এত লাগো কেন বলো দেখি? আপনাকে বেশি ভালোবাসি কি না? জয়ন্ত তার প্রিয় বাঁশের বাঁশিটি বার করেছে এবং ভৈরবী রাগিনীর লীলায় প্রভাতকে আরো সুন্দর করে তুলে মাঠের উপর দিয়ে সবার আগে এগিয়ে চলেছে। মাঠে ফুটেছে অজস্র ঘাসের ফুল, কেউ সাদা কেউ হলদে। আশেপাশে ঘুরে ফিরে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে খুব ছোট জাতের একরকম প্রজাপতি। মাঝে মাঝে তাদের কাছে বাহাদুরি নেবার মতলবে গঙ্গা ফড়িং হাই জাম্পের নানান কায়দা দেখাচ্ছে। তোমরাও ছুটে এসো। এ ভগবান, আবার কি হলো? আর যে পারি না। মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে সকলে যে বীভৎস দৃশ্য দেখলে ভাষায় তা ঠিকমতো বর্ণনা করা অসম্ভব। মন্দিরের মেঝের উপরে অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে বিরাট এক অজগর সাপ। এত বড় অজগর দেখা যায় না বললেই হয়। লম্বায় সে হয়তো 30 ফুটের কম হবে না এবং দেহ তার অসম্ভব রকম মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠেছে আর এক অভাবিত কারণে। অজগরের বিপুল কুণ্ডলীর ভিতরে প্রায় রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়ে রয়েছে দুটো মানুষের মৃতদেহ। তৃতীয় একটা অজগরের দেহে লেজের কাছে মেঝের উপরে হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে আছে। তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তার পাশে পড়ে একটা ভাঙা বন্দুক। অজগরটা বেঁচে নেই, তারও মাথা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেদিকে তাকানো যায় সেই দিকেই রক্ত আর রক্ত। কোথাও পড়ে আছে চাপচাপ রক্ত, কোথাও আঁকা বাঁকা রক্তের ধারা। রক্তের ভিনকি মন্দিরের দেওয়ালের গায়ে গিয়ে লেগেছে। এত রক্ত অমলবাবু এক জায়গায় কখনো দেখেননি। তার মাথা ঘুরে গেল। প্রায় অজ্ঞানের মতো তিনি ধপাস করে বসে পড়লেন। অনেকক্ষণ স্তম্ভিতের মতন দাঁড়িয়ে থাকার পর জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললে, তাহলে কাল আমরা এই অভাগাদেরই আর্তনাদ শুনেছিল? তাছাড়া আর কি? কিন্তু কে এরা? বুঝতে পারছেন না? এরা যে আমাদেরই বন্ধু। আপনাদের গুলি খেয়েও এদের আশ মেটেনি। পদ্মরাগ বুদ্ধের উপরে এদের এত ভক্তি যে আমরা কি করছি দেখবার জন্য রাত্রে মন্দিরে এসে ঢুকেছিল। আমি চ্যান আর ইনকে চিনতে পেরেছি। বন্দুকের পাশের লোকটা হচ্ছে ইন, আর অজগরের কুণ্ডলীর ভিতরে মুখ খিঁচিয়ে রয়েছে চ্যান। অন্য লোকটাকে চিনি না। সমস্ত ব্যাপারটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপ কখনো গর্ত করে না, অন্য জীবের খোঁড়া গর্তে সে আশ্রয় নেয়। কোনো জন্তু উপর থেকে গর্ত খুঁড়ে পদ্মরাগ বুদ্ধের সুরঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। অজগর মহাপ্রভু সেই গর্ত দিয়ে ভিতরে ঢুকে তাকে ফলার করেন, আর তারপর থেকে মনের সুখে সুরঙ্গেই বাস করতে থাকেন। কাল রাত্রে উনি আমাদেরও ফলার করার চেষ্টায় ছিলেন, কিন্তু আমরা আত্মত্যাগে রাজি না হওয়াতে উনি বেরিয়ে এসে আমাদের অভদ্রতায় অত্যন্ত বিরক্ত আর বাগরুদ্ধ হয়ে মন্দিরের ভিতরেই বেরিয়ে যাচ্ছিলেন, বা কোনো কোণ বেছে নিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিলেন। তারপর যখন চ্যান আর ইন কোম্পানির রঙ্গালয়ে প্রবেশ, তাদের চোখ তখন আমাদের জন্যই ব্যস্ত। অজগরকে তারা দেখতে পায়নি, কিন্তু অজগর তাদের দেখেই আক্রমণ করলেন। চ্যান আর তার এক সঙ্গী প্রথম আক্রমণেই তার কুণ্ডলীর ভিতরে ধরা পড়ে। ইনের হাতে ছিল বন্দুক। সে অব্যর্থ লক্ষ্যে অজগরের মাথা ঠিক করে দুবার বন্দুক ছুড়লে সঙ্গে সঙ্গে অজগরের বিষম ল্যাজের ঝাপটায় তার মাথা আর হাতের বন্দুক গেলে গুঁড়ো। বাকি যারা ছিল তারা করলে সবেগে পলায়ন। ব্যাপারটা বোধহয় অনেকটা এইরকমই হয়েছিল, অর্থাৎ আমাদের মানুষ শত্রুর দল নিজেরাই আত্মবলি দিয়ে আমাদের অজগর শত্রুকে বধ করে আমাদের পথ সাফ করে দিয়েছে। ভগবানকেও ধন্যবাদ,
চ্যান অ্যান্ড ইন কোম্পানিকেও ধন্যবাদ। আর ধন্যবাদ দিই পদ্মরাগ বুদ্ধদেবকে। তিনি সত্যি যদি থাকেন তবে আমাদের হস্তগত হলে তিনি বোধ করি খুশি হবেন। সুন্দরবাবু এতক্ষণ পরে ভরসা করে মন্দিরের ভিতরে এগিয়ে গিয়ে বললেন, বেটা অজগর, তুমি আমাদেরই জলযোগ করবার ফিকিরে ছিলে বটে। বলেই তিনি মৃত অজগরের কুণ্ডলীর উপরে বন্দুক দিয়ে একটা আঘাত করলেন, এবং যেমন আঘাত করা অমনি সঙ্গে সঙ্গে অজগরের মৃতদেহটা কুণ্ডলী পাকিয়ে লাফিয়ে উঠল। সুন্দরবাবু মৃত অজগরের এমন কল্পনাতীত ব্যবহার আশা করেননি। তিনি ভয়ানক ভোরকে হঠাৎ পিছিয়ে আসতে গিয়ে টাল সামলাতে না পেরে মস্ত ব্যায়ামবীরের মতো আশ্চর্য এক ডিগবাজি খেয়ে মেঝের উপরে সশব্দে আছাড় খেয়ে পড়লেন এবং ষাঁড়ের মতো স্বরে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবা রে, অজগরটা এখনো জ্যান্ত আছে যে রে, আমার প্রাণ গেল রে। জয়ন্ত তাড়াতাড়ি সুন্দরবাবুকে অতি অনায়াসে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে সরে এলো এবং তাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলে। অজগরের দেহটা তখন ফুলে ফুলে উঠছে এবং কুণ্ডলীর পর কুণ্ডলী পাকাচ্ছে। সুন্দরবাবু মহা ভয়ে আর একবার সেই দিকে তাকিয়েই বেগে পলায়ন করতে উদ্যত হলেন, কিন্তু জয়ন্ত হাত ধরে তাকে টেনে রাখলেন। সুন্দরবাবু পাগলের মতন বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও জয়ন্ত, আমাকে ছেড়ে দাও, আমি অজগরের খোরাক হতে চাই না। সুন্দরবাবু শান্ত হন। শান্ত হব? জ্যান্ত অজগরের সামনে শান্ত হব? ভয় নেই সুন্দরবাবু, অজগরের প্রাণ না থাকলেও তার দেহ ঘন্টার পর ঘন্টা ধরে নড়ে চড়ে, কুণ্ডলী পাকায়। অবশ্য তখন ওই কুণ্ডলীর ভিতরে গিয়ে ঢুকলে কোনো জীবেরই রক্ষা নেই, কিন্তু সে আর তীরে এসে কাউকে ধরতে পারে না। বটে বটে বটে, তাহলে আমি আর পালাবো না। বাবা রে, কিন্তু আমার ভয়ানক লেগেছে। আমি ডিগবাজিকে পাথরের মেঝের উপরে একেবারে আছাড় খেয়ে পড়েছি। এখন দূরে যাক সমস্ত দুঃস্বপ্ন, চোখের সামনে জেগে উঠুক পদ্মরাগ বুদ্ধের প্রতিমা। হাতি সিং, সকালেই আবার জ্বালো রাতের আলো, কেননা পাতালে দিনও নেই রাতও নেই, আছে শুধু রন্ধহীন অন্ধকার। হাতি সিংয়ের লোকজনেরা আলো জ্বাললে সকলে আবার পাতালপুরীর সোপান দিয়ে নিচে নামতে লাগলো। সঙ্গে সঙ্গে রবিকরোজ্জ্বল প্রভাতের সমস্ত রং আর সুর গন্ধের সঙ্গে ঘটল বিচ্ছেদ। সুড়ঙ্গের সুদূর অন্ধকারের পানে তাকিয়ে সুন্দরবাবুর কানে কানে মানিক বললে, আচ্ছা, অজগরের বিধবা বউ যদি ওখানে থাকে তাহলে আপনি কি করবেন? আমাকে আর নতুন করে ভয় দেখিও না মানি। অজগরের বিধবা বউয়ের সঙ্গে কারোর আর দেখা হলো না বটে, কিন্তু নতুন এক নিরাশায় ভেঙে পড়ল সকলের মন। সোজা পথ, কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু খানিক পরেই পথ গেল ফুরিয়ে। সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এক নিথর পাথরের দেওয়াল। সকলে খানিকক্ষণ হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অমলবাবু ভাঙা ভাঙা গলায় বললেন, এই পাথরের দেওয়ালে মাথা ঠুকে আমাদের সকল আশা আজ অস্ত হলো। শেষটা যে এই হবে আমি তো জানতো। পদ্মরাগ বুদ্ধ না অশ্বডিম্ব বুদ্ধ? ধাপ্পা বাবা ধাপ্পা। তাহলে অকারণে এত কষ্ট করে এই সুড়ঙ্গ কাটা হয়েছিল কেন? এ হচ্ছে নাগ রাজ্য। নাগ ছিল এখানকার প্রতীক। ওঙ্কারধামের ভাস্কর্যে সর্বত্রই তাই নাগমূর্তির ছড়াছড়ি। ভারতের অনেক তীর্থক্ষেত্রে যেমন পবিত্র কুমির পোষা হয়, বাংলাদেশে যেমন বাস্তুসাপকে ঠাঁই দেওয়া হয়, এই মন্দিরেও তেমনি সুড়ঙ্গ কেটে পবিত্র অজগরকে রাখা হয়েছিল। আপনার যুক্তি মনে লাগছে না। যে অজগরকে মনে করা হয় পবিত্র, ভক্তরা সুড়ঙ্গের মুখ বন্ধ করে তাকে কখনো কবর দিয়ে জ্যান্ত মারবার ব্যবস্থা করতো না। আমার মনে একটা সন্দেহ জাগছে। হাতি সিং, তোমার লোকজনদের এগিয়ে আসতে বলো, ভেঙে ফেলুক তারা এই পাথরের দেয়াল। দেখা যাক দেয়ালের ওপাশে কি আছে। বলেই সে রূপোর শামুকের নস্যদানি বার করে ঘন ঘন নস্য নিতে লাগলো। মানিক জানত জয়ন্ত খুশি হলে নস্য না নিয়ে পারে না, কিন্তু আপাতত আনন্দের বদলে সে আশঙ্কার কারণই খুঁজে পেলে। তাড়াতাড়ি বললে, জয়, সেই পুকুরের কথা তোমার মনে আছে তো?
পুকুরের কোণ থেকে যে পথটা মন্দিরে গিয়ে পৌঁছেছে, এই সুড়ঙ্গ আছে ঠিক তার নিচে। সুতরাং আমরা এখনো হয়তো সেই পুকুরের পাশে বা নিচে এসে দাঁড়িয়েছি। দেওয়াল ভাঙলে সুড়ঙ্গের ভিতরে হুড়হুড় করে জল ঢুকতে পারে, তখন আমাদের কি দশা হবে? সব দেয়াল তো একসঙ্গে ভাঙা হবে না, জল ঢুকলে পালাবার ঢের সময় পাওয়া যাবে। ভাঙো দেয়াল। দেওয়ালের উপরে পড়তে লাগলো কুড়ুলের পর কুড়ুলের ঘা। শক্ত দেওয়াল, সহজে ভাঙা যায় না। অনেক কষ্টে একখানা পাথর সরানো হলো, কিন্তু জল টল কিছুই ভিতরে ঢুকলো না। জয়ন্ত সেই ফাঁকটার ভিতরে হাত চালিয়ে অল্পক্ষণ কি অনুভব করলেন, তারপর মহা উৎসাহে বলে উঠল, চালাও কুড়ুল, সরাও পাথর। আমার সন্দেহ মিথ্যে নয়, এই সুড়ঙ্গ অকারণে কাটা হয়নি। মানিকও তাড়াতাড়ি সেই ফাঁকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সানন্দে চেঁচিয়ে উঠল, দেয়ালের ওপাশে কাঠের মতো কি একটা হাতে ঠেকছে, বোধহয় দরজা। হ্যাঁ, বলো কি দরজা? আলিবাবার 40 দস্যুর রত্নগুহা, চিচিং ফাঁ চিচিং ফাঁ। কুড়ুলের পর কুড়ুল খসে পড়ছে, ভেঙে পড়ছে পাথরের পর পাথর। এক একখানা পাথর খসে আর নেচে নেচে ওঠে সকলের প্রাণ। দরজাই বটে, খুব বড় দরজা নয়, ছোট দরজা, 3 ফুটের বেশি উঁচু নয়, কিন্তু বিলক্ষণ মজবুত। আগাগোড়া লোহার কিল মারা, পাথরের চেয়ে কঠিন। আর সেই দরজায় লাগানো রয়েছে একটা পুরনো মস্ত পিতলের কুলু। কুলুপের ভিতরে বেশ করে তেল ঢেলে দাও। বহুকাল ওই কুলুপে চাবি ঢোকেনি, তেলে না ভিজলে ও আর খুলবে না। আহা, তেল তো ঢালছো, কিন্তু চাবি কোথায়? আমার কাছে। নিশ্চয়ই সেই চাবিটা ওই কুলুপে লাগবে। কুলুপটা ভালো করে তেলে ভিজুক, ততক্ষণে আমরা আরো একবার চা তৈরি করলে নিশ্চয়ই কারুর আপত্তি হবে না। সন্দেশ আর রসগোল্লার টিন আর একবার বার করলে আপনি কি রাগ করবেন সুন্দরবাবু? সুন্দরবাবু ভুঁড়ির ওপরে স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে একগাল হেসে বললেন, রাগ? এ ভুড়ি পর্বত প্রমাণ সন্দেশ রসগোল্লার স্বপ্ন দেখে। এ ভুড়ি কখনো পরিপূর্ণ হয় না। আহা, বিশ্বাস না হয় আজকেই পরখ করে দেখতে পারো। মানিক স্বহস্তে দ্বিতীয় দফা চা তৈরি করতে বসল। অমলবাবু বললেন, এইবারে পদ্মরাগ বুদ্ধের সব রহস্য টের পাওয়া যাবে। হ্যাঁ, পদ্মরাগ মণির সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি একেবারেই তা জানতে পারবো। অবশ্য এটা আমার জানা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পদ্মরাগমণি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরক, তারপরেই পদ্মরাগের স্থান। কিন্তু সমান ওজনের হীরকের চেয়ে পদ্মরাগমণি বেশি মূল্যবান। চায়ের পেয়ালা যখন খালি হলো, সন্দেশ রসগোল্লা যখন ফুরলো, তখন মানিক সগর্বে বার করলে তার পকেটের চাবি, এবং সেই চাবি ঢুকলো কুলুপের গর্ভে, এবং একবার ঘোরাতেই কুলুপ গেল খুলে। সমস্ত গুহা চিৎকার শব্দে পরিপূর্ণ করে জয়ন্ত বললে, জয় জয় পদ্মরাগ বুদ্ধের জয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখা গেল ছোট একটি ঘর। তার মেঝে, তার দেওয়াল, তার ছাদ সব পাথরে গড়া। সুতীব্র আধুনিক আলোকের আঘাতে কতকাল পরে সেখানকার প্রাচীন ও নিবিড় অন্ধকারের মৃত্যু হলো তার হিসাব কেউ জানে না। ঘরে আর কোনো আসবাব নেই, কেবল মাঝখানে রয়েছে কোনো ধাতু দিয়ে গড়া একটি মাঝারি সিন্দুক। জয়ন্ত ঘরের চারদিকে তাকিয়ে বললে, মানিক দেখো, পাথরের ঘর তবু স্যাঁতস্যাঁতে, পাথরের জোরের ভিতর দিয়ে জল গড়াচ্ছে। ব্যাপার কিছু বুঝতে পারছো? পারছি জয়, এই ঘরটা আছে সেই পুকুরের নিচে। এখন এটা বুঝতে পারছো তো নকশায় পুকুরের পশ্চিম কোণে সেই চিহ্নিত জায়গাটা কেন আঁকা হয়েছে? পুকুরের তলায় এই ঘরটা আছে, মন্দিরগামী রাস্তার তলায় এই সুড়ঙ্গটা আছে, বেদির তলায় সিঁড়ির সার আছে। নকশা দিয়েছে তারই ইঙ্গিত। সাধারণ লোকের নকশা দেখলেও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমরা হচ্ছি অসাধারণের চেয়েও অসাধারণ। কারণ অসাধারণ লোক নকশার রহস্য বুঝতে পারলেও সুড়ঙ্গের দরজা ঢাকা পাথরের দেয়াল দেখে ফিরে যেতে বাধ্য হতো, কিন্তু আমরা ফিরে যাইনি। অতএব
অনায়াসেই গর্ব করতে পারি। এখন তোলো ওই সিন্ধুকের ডালা। সিন্ধুকের ডালা তুলেই সকলে অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সিন্ধুকের ভিতরে লণ্ঠনের আলো পড়বার আগেই তার মধ্য থেকে বেরিয়ে এলো যেন একটা সুতীব্র রক্তজ্যোতির ঝটকা। তারপরেই দেখা গেল টকটকে লাল ও জলজলে পাথরের তৈরি একটি অতি আশ্চর্য ও অতুলনীয় বুদ্ধ মূর্তি সেখানে কারুকার্যে বিচিত্র সুবৃহৎ স্বর্ণপাত্রে শোয়ানো রয়েছে। মূর্তিটি দৈর্ঘ্যে 1 হাতের কম হবে না। জয়ন্ত বিস্ময়ে বিহবল স্বরে বললে, মূর্তির সর্বাঙ্গ দিয়ে যেন লাল আলো ঠিকরে পড়ছে, চোখে লাগছে ধাঁধা। এটি মণিময় মূর্তি না হয়ে যায় না। না জানি এর দাম কত কোটি টাকা। মানিক, মানিক, এ কি সত্যি না অসম্ভব স্বপ্ন? মানিক আবেগে নিরুত্তর হয়ে মূর্তির মণিময় দীপ্ত ও মসৃণ গায়ে হাত বুলিয়ে দেখতে লাগলো। 2 চক্ষু ছানা বড়ার মতন করে সুন্দরবাবু বললেন, পদ্মরাগ মণি কেটে এত বড় মূর্তি তৈরি করা হয়েছে। পদ্মরাগ মণি এত বড় হয়? না সুন্দরবাবু, অনেকগুলো পদ্মরাগমণি একসঙ্গে জুড়ে শিল্পী এই মূর্তি গড়েছে, কিন্তু এমনই তার হাতের কায়দা যে কোথাও জোর ধরবার উপায় নেই। জয়ন্ত কিছু বললে না। অভিভূত প্রাণে মূর্তিটাকে সযত্নে তুলে সিন্ধুকের ওপর বসিয়ে দিলে। অপার্থিব আনন্দের মতো ঘোর রক্তবর্ণ সেই মহামানব মূর্তির প্রভা যেন আধুনিক সমুজ্জ্বল আলোকগুলোকেও লজ্জা দিতে লাগলো। সেই জ্যোতির্ময় মূর্তির সামনে 2 হাত জোড় করে হাঁটু গেড়ে বসে পড়ে অমলবাবু ভক্তি ভরে বলে উঠলেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।